এতদিন ধরে তোমরা বলছিলে যে তোমাদের চলতরিতের প্রচুর প্রবলেম হয়, মেনলি তোমার ওই গাণিতিক সমস্যাগুলো, অঙ্কগুলো খুব প্রবলেম, কি কঠিন, মাথায় ঢোকে না, বলতে তো। আর আজকে তাহলে তোমাদের কিন্তু একটা খুব খুশির দিন হওয়ার কথা, কারণ তোমাদের বহুদিনের যে প্রতীক্ষাটা ছিল সেটা আজকে পূর্ণ হতে চলেছে। ইতনা কি বলবো, মানে ইতনা ইজি সওয়াল, ইতনা ইজি সওয়াল কোই পুছতা হ্যায় ক্যা, এনকেডি স্যার বলেন না, মানে এটা সত্যি জিজ্ঞেস করার যোগ্য নয়। ওয়াট পার ভোল্ট করলে বা ওয়াটকে ভোল্ট দিয়ে ভাগ করলে আমাদের অ্যাম্পিয়ারই আসছে। একই আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে। এই দেখো, তোমাদের জন্য খেটে খেটে এগুলো সব বানিয়েছি। হ্যাঁ, এগুলো সব এক হাত থেকে করেছি তোমাদেরকে যা যা করাবো। কেন বলো তো, এখানে আমি যদি বসে বসে ক্যালকুলেশন করি না, তোমাদের বোরিং লাগবে। তো স্যার কি বসে বসে গুণ করছেন, আমরা তো করতে জানি, আমিও জানি, তোমরা জানো। তাই যাতে কম সময়ে বেশি করতে পারি, তাই কিন্তু আমি এরকম সব দেখো এক ধাপ থেকে সব করে নিয়েছি। একই রোধ অনেকগুলো ভাবে যে এইভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে কিন্তু সেই রোধের একটা রোধের যে ভ্যালু, সেইটা বাই কতগুলো আমরা রোধ অ্যাড করছি সেই নাম্বারটা যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে। মানে তোমরা টেনে পড়ো, গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো আমি করবো, এগুলো দেখাবো, তাই না? তো কমিউনিটি জয়েন করতে গেলে কিছুই করতে হবে না। অ্যাপটা খুললেই দেখবে নিচে কমিউনিটি বলে, নিচে ডান দিকের কোনায় কমিউনিটি বলে একটা সেকশন আছে, সেইটা খুলে উপরে চলে আসবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ। তো ওইটা খুললে তারপরে জয়েন দ্য গ্রুপ থাকবে, তারপরে জয়েন যখন করে যাবে তারপরেই তোমরা ওই গ্রুপে সমস্ত কিছু আপডেট পেতে থাকবে। ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের বিদেশ স্যার আজকে আরো একটা ধামাকাদার জিনিস নিয়ে চলে এসেছি। এখানে চলতরিতে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা এবার করব। দেখো, আমি এখানে কোশ্চেনগুলো সাজিয়ে নিয়েছি। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন বলেছে যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রাখবো এবং ব্যাস অর্ধেক করব, তাহলে পরিবাহীটির রোধ কত হবে। তোমরা যারা এটা সকলেই জানো যে ব্যাসের সাথে কিরকম সম্পর্ক, তোমরা সরাসরি জানো না। আমরা জানি দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আছে, ক্ষেত্রফলের মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক আছে, এবং রোধাঙ্কের সাথে সম্পর্ক আছে। কিছুই না, কি বলেছে, অর্ধেক করেছে, দৈর্ঘ্যটা একই রেখেছে, তার মানে কি হবে দেখো, L1 সমান হয়ে যাবে L2। বলেছে ব্যাস অর্ধেক করছি, তার মানে অর্ধেক করছি মানে D2 সমান কিন্তু হয়ে যাবে D1/2। আগে যেটা ছিল তার অর্ধেক করলাম, এখন যদি D2 যদি মানে ব্যাসটা যদি অর্ধেক হয় বাবা, R2টাও অর্ধেক হয়ে যাবে না? R2টাও তো অর্ধেক হয়ে যাবে, হয়ে গেল না? এবারে বলেছে পরিবাহী রোধ। এবার দেখো, কোনো পরিবাহী বলেছে মানে রোধাঙ্ক কিন্তু এখানে সেম, তাহলে ρ1 ρ2 কিন্তু সেম। এখন আমাকে পরিবাহী রোধটা কি বলেছে, রোধ কত গুণ হবে, মানে বেসিক্যালি রোধের অনুপাত বের করে নিলে আমরা পারবো। তাহলে চলো ঝটপট করে ফেলি। কি, R1/R2। R1 এর ভ্যালু কি জানি, R1 মানে কোনো একটা পরিবাহী রোধ কিসের উপর ডিপেন্ড করে, রোধাঙ্কের উপরে, ওর দৈর্ঘ্যের উপরে, এবং ওই পরিবাহীটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। এটা আমরা সকলেই জানি। তাহলে R1 সমান কি, R1 সমান হচ্ছে ρ1 ইন্টু L1/A1, আর এখানে হচ্ছে ρ2 ইন্টু L2/A2। এবার এটাকে যদি একটু সাজিয়ে নাও তাহলে কি হবে দেখো তো বাবা, ρ1 আর ρ2টাকে আমি একসাথে লিখলাম, এটা কি হয়ে যাবে, L1/A1 হবে, আর এখানে নিচে যেটা আছে এটা উল্টে যাবে, এটা কি হয়ে যাবে, A2/L2 হয়ে যাবে। এবার দেখো, L1 L2 সমান ρ1 ρ2 সমান, তাহলে আমি L1 L2 সমান কেটে দিলাম, ρ1 ρ2 সমান কেটে দিলাম, কি পড়ে থাকলো, পড়ে থাকলো আমাদের A2/A1। এবার এইটাকে আমি এটা লিখতে পারি তো, πr1² উপরেরটা 2 ছিল না, এটা 2 হবে, πr2²। এবার পাই দুটোও সেম, একটা ওটা ধ্রুবক রাশি। তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়ালো যে R1/R2 এইটা সমান আমাদের হয়ে যাচ্ছে কত, R2/R1²। এবার দেখো কি বলেছে, R2 সমান R1/2, তাই তো? R2 সমান R1/2 যদি হয় তাহলে এখানে করে দাও, R2 সমান কি লিখলাম, R1/2, আর নিচে তো আমার R1 ছিল, তাহলে R1 কাটলে এটা হাফের স্কোয়ার, মানে হয়ে যাবে 1/4। তাহলে কি হচ্ছে আমার, এইটা হচ্ছে কত গুণ হবে, মানে পরেরটা প্রথমটার কত গুণ হবে, তা আমি R2 দিয়ে প্রকাশ করব। R2 সমান কি হয়ে যাবে, R2টা উপরে চলে গেল, R1টা নিচে নেমে এলো, তাহলে হয়ে গেল 4R1। তাহলে কি দাঁড়ালো, দ্বিতীয় ক্ষেত্রে রোধটা প্রথম ক্ষেত্রে রোধের 4 গুণ। তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে, আমার হয়ে গেল 4 গুণ হবে। বুঝতে পারলে, খুব ইজি এটা। এবার এটা আমি অঙ্ক করে বললাম, তোমরা কিন্তু পেন না লাগিয়ে মুখে মুখেও করতে পারো। কিভাবে দেখো, দৈর্ঘ্য একই এবং রোধাঙ্ক একই, তাহলে আমার ওর উপর ডিপেন্ড করবে না, পড়ে থাকবে কার উপরে, তোমার ক্ষেত্রফলের উপরে। এবার বলেছে ব্যাস অর্ধেক করবে, ব্যাস অর্ধেক করবে মানে
তাহলে আমার ব্যাসার্ধটাও অর্ধেক হবে। এবার স্কোয়ার আছে, তার মানে অর্ধেক যদি হয় হাফ, তাহলে হাফের স্কোয়ার কত হয়, 4 গুণ হয়ে যায়, মানে 1/4 হয়ে যাবে। আর এটা তো নিচে থাকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই কিন্তু ওটা উপরে উঠে গেলে 4 গুণ হতে পারে। তো মানে এইরকম আর কি, এটা এরকম বলতে পারো যে আর যেটা বাড়ছে সেটা কত হচ্ছে তোমার, এটা R2 সমান এটা হয়ে যাবে তোমার R1 বাই 1/4 গুণ। তাহলে এই 1/4 যেটা হলো, এটা উপরে উঠে গেলে কি হবে, ফাইনালি 4R1 হতো। তো এটা অ্যাকচুয়ালি যারা খুব অনেক, তোমরা যখন অনেক প্র্যাকটিস করে নেবে এরকম, তখন কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। তো এখন যারা বুঝতে পেরেছো তারা তো অবশ্যই এই গ্রেট থামস আপ, আর যারা বুঝতে পারোনি তারা কিন্তু একটু ডিটেলসে এইভাবে তোমাকে একটু ভাবতে হবে। ওকে, তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, তাই তো? তোমরা কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা, ক্লাসটা কেমন লাগছে। আর এটা তোমাদের অনেকেরই চাওয়ার ছিল, যখন আমরা লাইভ ক্লাস করাতাম তোমরা বলতে, তো সেই কারণে আমি ভাবলাম যে না, স্টুডেন্টরা এত করে বলছে যখন, এটা আনতেই হবে। এরপর আমি ওই লাইট, তোমরা বলেছো লাইটের ওই ডায়াগ্রামগুলো, মানে ওই লেন্স এবং দর্পণে কিভাবে কত রকম ভাবে প্রতিবিম্ব গঠিত হতে পারে, ওর জন্য আমি একটা পার্টিকুলার একটা পুরো লং ভিডিও আনবো, কেমন? তো সেটা আমি আনবো, তোমরা কমেন্ট করেছো, আমার সেটা মাথায় আছে, আমি সেটা আনবো। তো এখন আপাতত আমরা ফার্স্ট কোশ্চেনটা সাকসেসফুলি করে ফেললাম। এরপরে আমাদের কি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন বলেছে দেখো 20 ওহম, 20 ওহম, 30 ওহম, তিনটে আমাকে রোধ দিয়ে দিয়েছে। তাহলে রোধগুলো লিখে নাও। R1 সমান কত, 20 ওহম। R2 সমান কত, R2 সমান হচ্ছে আমার কত, 20 ওহম। R3, R3 কত, R3 হচ্ছে আমাদের 30 ওহম। এবার বলেছে স্যার শ্রেণী সমবায়ে যুক্ত করে দিয়েছে আর সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিয়েছে, তাহলে তুল্য রোধ কত হবে? এক এক করে করি। শ্রেণী সমবায়ে যুক্ত করব। শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হয় না, শ্রেণী সমবায়ে যদি রোধগুলোকে যুক্ত করা হয়, তাহলে তাদের যে সমবায় তুল্য রোধটা কি হয়, প্রত্যেকটি রোধের সমষ্টির সমান, তাই না? তার মানে কি দাঁড়ালো আমার, এটা যদি তুল্য রোধ বলি, যে রেজিস্ট্যান্ট মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্ট, তো ইন সিরিজ তাই এস লেখা হয়, আর সমান্তরাল হলে কি হয়, প্যারালাল, তাই পি লেখা হয়। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করলে যে তুল্য রোধটা হবে সেটা কি হয়ে যাবে, R1 হবে প্লাস R2 হবে আর প্লাস R3 হবে। এখন সবগুলোকে যদি যোগ করে দাও তাহলে কি হবে দেখো তো, 20 যুক্ত 20 যুক্ত 30, এটা ওহম হয়ে গেল। তাহলে দেখো তো কত হচ্ছে, 20 20 40 30, আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল 70 ওহম। তাহলে এটা আমাদের হয়ে গেল ফাইনাল অ্যান্সার। এবার বলেছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি বলেছে, যে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমরা জানি স্যার সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক প্রতিটি রোধের অনন্যকের সমষ্টির সমান, এটা আমরা জানি। তাহলে তুল্য রোধের যে অনন্যক সেটা কি হচ্ছে, প্রতিটি রোধের, আমি এখন অনন্যক বের করব, প্রতিটি রোধের অনন্যক যদি বের করি তাহলে আমার হয়ে যাচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঝট করে এবার মানগুলো বসিয়ে দাও। 1/20 প্লাস 1/20 প্লাস 1/30, তাহলে এটা কত হচ্ছে, এটা তোমার হয়ে যাবে নিচে লসাগু করলে কত হচ্ছে গো, লসাগু করলে 20 আর 30 হয়ে যাবে তোমাদের 60 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যখন যোগ করব তাহলে আমার হয়ে যাবে এই দুটো 3 আর 30 2 এ 60, তাহলে 2, ফাইনালি কত এলো, এটা হয়ে গেল 8 এর 60, তাই তো? এটা তাহলে কত হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 8 এর 60। এবার 8 এর 60 এটা কি, 8 এর 60 বেরিয়েছে 1/RP সমান 8 এর 60, 1/RP সমান 8 এর 60। তার মানে এখান থেকে আমি লিখতে পারি RP সমান এটা, RP সমান হচ্ছে আমাদের হয়ে যাবে তাহলে 60/8, এটাকে ভাগ করলে কত পাবো, 8 সাথে 56 4, তাহলে হয়ে যাবে আমার 7.5। ক্লিয়ার? তাহলে ফাইনালি আমার কি হলো, অতএব সমান্তরাল সমবায়ে এটার তুল্য রোধটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 7.5 ওহম। ক্লিয়ার? তাহলে শ্রেণী সমবায় আমাদের দাঁড়িয়ে গেল 70 ওহম, আর সমান্তরাল সমবায় দাঁড়িয়ে গেল 7.5 ওহম। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছো। বেশ, এরপরে কি বলেছে, এরপরে আমাদের পরের কোশ্চেনটা দেখে নিই। বাহ, আর একটা এমসিকিউ, এটা খুব ইজি কিন্তু। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে যে বিভব প্রভেদ 20 ভোল্ট, প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার, তাহলে রোধ কত হবে? ইতনা কি বলবো, মানে ইতনা ইজি সওয়াল, ইতনা ইজি সওয়াল कोई पूछता है क्या, এনকেডি স্যার বলেন না, মানে এটা সত্যি জিজ্ঞেস করার যোগ্য নয়, মুখে মুখে হয়ে যাবে কি, আমরা সকলেই জানি V = IR। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, রোধ।
তাহলে রোধ সমান কত হবে? রোধ সমান হয়ে যাবে ভি বাই আই। ভোল্ট বলেছে মানে বিভব, ভিটা কি? ভিটা হচ্ছে বিভব প্রভেদ, তাহলে বসিয়ে দাও। বিভব প্রভেদ সমান হয়ে গেল আমাদের 20, আর আই কত বলেছে? 5। 5, তাহলে দেখো ভোল্ট পার অ্যাম্পিয়ার, মানে এটা কিন্তু তোমার ওহমই চলে আসছে। তাহলে কেটে দাও, হয়ে গেল 4। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল কত? আর ইকুয়ালস টু 4 ওহম। কি তাহলে এটা হয়ে গেল না? আর ইকুয়ালস টু 4 ওহম। তাহলে এটা হচ্ছে আমার 4 অ্যাম্পিয়ার, 4 ওহমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমরা বলো, এই কোশ্চেনগুলো এগুলো কি খাতায় করার মতো কোশ্চেন? এখানে আমরা জানি ভি সমান আইআর হয়, তার মানে 20 সমান 5 ইন্টু রোধ হবে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 20 হবে বাবা? 4। আমরা সকলেই জানি, এটা খাতাতেও কি করতে হবে? অঙ্ক দেখার সাথে সাথেই আমার তো 4 ওহম বেরিয়ে আসবে, তাই না? এমসিকিউর ক্ষেত্রে যেহেতু তোমাদের শুধুমাত্র উত্তর লিখলে চলবে, অবশ্যই বড় যেগুলো সেগুলো রাফে তোমরা করে দেখাও, বাট যেগুলো মুখে মুখে হয়ে যাবে, যেগুলো অত্যধিক সোজা, সেগুলো কিন্তু এইভাবে এত লিখতেও হবে না। তুমি জাস্ট রাফে এরকম লেখো না, রাফে এরকম লেখো 20/5, তাহলে কেটে দিলে হচ্ছে 4, এইটুকু যদি লিখে রেখে দাও তাহলেও টিচার বুঝবে যে না তুমি নিজে করেছো। হুম। তো কিন্তু তোমাকে এত সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে না, এটা তো এমসিকিউর কোশ্চেন, এগুলো মুখে মুখে হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি সকলে বুঝতে পেরেছো। বেশ, চলো দেখি এরপরে কি বলেছে। ইন্টারেস্টিং জিনিস। এরপরে বলেছে যে একটা বৈদ্যুতিক বাল্বের রেটিং দিয়ে দিয়েছে, এটা 2 নম্বরের কোশ্চেন, রোধের জন্য 1 নাম্বার আর প্রবাহ মাত্রার জন্য 1 নাম্বার। তাহলে এখানে রেটিং বলেছে মানে এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে বিভব প্রভেদ দেওয়া আছে, এখানে পাওয়ার দেওয়া আছে মানে ক্ষমতা। বেশ, তার মানে আমি কি কি পেয়ে যাচ্ছি? আমি পেয়ে যাচ্ছি ভি সমান 220 ভোল্ট, আর পাওয়ারটা কত পেয়ে যাচ্ছি? পাওয়ার পাচ্ছি আমার 100 ওয়াট, তাই তো? এবার বলেছে আমাকে রোধ। এবার বলো ভি আছে পি আছে, এর সাথে রোধের কি ফর্মুলা? আমরা জানি ক্ষমতা সমান বিভব প্রভেদের স্কোয়ার বাই যদি রোধ করে দিই তাহলে এটা চলে আসে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাকে আর জানতে চেয়েছে, আর সমান তাহলে কত হবে? ভি স্কোয়ার বাই পি হবে তো। তাহলে আর সমান যদি ভি স্কোয়ার বাই পি হয় তাহলে ভ্যালুগুলো বের করে ফেলো। এটা কত হবে? এটা হয়ে যাবে 220 ইন্টু 220, আর এটা পি হচ্ছে কত? 100। তাহলে 0 0 কেটে দাও, এটা তো আমার ওহম। 22 স্কোয়ার কত হয়? 22 স্কোয়ার আমরা জানি হয় 484, তাহলে রোধ হচ্ছে আমাদের 484 ওহম। বেরিয়ে গেল। তাহলে বাতিটার রোধ আমরা বের করে নিলাম কত? 484। এবার বলেছে আমাদের যে স্যার আমাদের প্রবাহ মাত্রাও বের করতে হবে, এটা আপনি ছেড়ে দিলে হবে? প্রবাহ মাত্রাটা বের করে ফেলি। এটাও কিন্তু আমরা জানি, কি জানি? এটা জানি যে তড়িৎ ক্ষমতা সমান বা পি সমান বিভব প্রভেদ গুণিতক তড়িৎ প্রবাহ মাত্রা ভি ইন্টু আই। তাহলে আই চেয়েছে, তাহলে চলো আই বের করি। আই সমান তাহলে কি হবে? পি বাই ভি হবে। এখন পিটা কত দিয়েছে? না স্যার পি দিয়েছে 100, খুব ভালো কথা, পি লিখে দাও এখানে 100। ভি কত দিয়েছে? 220, খুব ভালো কথা, এটাও লিখে দাও 220। তাহলে আমার এখানে কত এলো? ইউনিটটা চলে এলো অ্যাম্পিয়ার। কেন? আমি এখানে যখন ভ্যালু বসালাম তখন কিন্তু 100 ভোল্ট, সরি 100 ওয়াট, আর এটা 220 ভোল্ট। ওয়াট পার ভোল্ট করলে বা ওয়াটকে ভোল্ট দিয়ে ভাগ করলে আমাদের অ্যাম্পিয়ারই আসছে, কি না? তাহলে এটা কি কিভাবে হলো? তাহলে 0 0 কেটে গেল, খুব ভালো কথা। তাহলে এটা 5 আছে, এটা 11 আছে, খুব ভালো কথা। তাহলে আমি ফাইনালি বেরিয়ে গেল 5-এর 11 অ্যাম্পিয়ার। তোমরা এইভাবে রেখে দিতেই পারো, কিন্তু আমি বলি যে যেহেতু তোমরা একটু বড় হয়ে গেছো তোমরা ডেসিমেলটা করে দাও। 11কে 5 দিয়ে মানে 5কে 11 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো তো, দশমিক একটা নিলাম 50, তাহলে 4-5 অ্যাম্পিয়ার চলে আসবে। মানে অ্যাকচুয়ালি 4-5 4-5 4-5 করে চলতে থাকবে। তো সেটাকে আমরা যখন প্রায় করে নেব, 2 ডেসিমেল অবধি নিয়ে নেব, তখন যেটা চলে আসবে, তাহলে প্রবাহ মাত্রার ভ্যালু বেরিয়ে গেল আই সমান 0.45 অ্যাম্পিয়ার, তাই তো? দাঁড়াও আমি নিজে একবার করেছিলাম খাতায়, একবার দেখে নিই। হ্যাঁ, একই, আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে। এই দেখো, তোমাদের জন্য খেটে খেটে এগুলো সব বানিয়েছি। হ্যাঁ, এগুলো সব এক হাত থেকে করেছি তোমাদেরকে যা যা করাবো। কেন বলো তো? এখানে আমি যদি বসে বসে ক্যালকুলেশন করি না, তোমাদের বোরিং লাগবে। তো স্যার কি বসে বসে গুণ করছেন, আমরা তো করতে জানি, আমিও জানি, তোমরা জানো। তাই যাতে কম সময়ে বেশি করতে পারি, তাই কিন্তু আমি এরকম সব দেখো এক ধাপ থেকে সব করে নিয়েছি। তাই যখন যা প্রবলেম হবে বড় কোশ্চেনগুলো, আমি শুধু কিন্তু ভ্যালুটা বসিয়ে দেবো, যেহেতু আমি নিজে ঘরে করেছি। আর তোমরা কিন্তু পরে গুণটা করে নেবে বা ভাগটা করে নেবে, কেমন? আমি সেই গুণ বা ভাগ বা সেই ক্যালকুলেশনটা এখানে বোঝাবো না, এখানে আমি প্রসেসটা বোঝাবো, যেটা তোমরা জানো না। তোমরা টেনে পড়ো, গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো আমি করব, এগুলো দেখাবো, তাই না? তো
ওকে, রেডি? 4 নম্বর হয়ে গেল। এর পরের কোশ্চেন কি দেখা যাক। এর পরের কোশ্চেন হচ্ছে আমাদের 5। এখানে কি বলেছে দেখো, এখানে আমাদের বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছে। কি জিনিস দিয়ে দিয়েছে না স্যার, দৈর্ঘ্য আর ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, রোধাঙ্কের অনুপাত দিয়ে দিয়েছে, রোধের অনুপাত। এই কোশ্চেনটা দেখেই সকলের মাথায় হাত দিয়ে বসবে যে স্যার এতগুলো অনুপাত দিয়ে দিয়েছে, কোনো ভ্যালু দেওয়া নেই, আমরা কি করে বের করব? একটু মাথা ঠান্ডা করো, দেখো এখানে কি দিয়েছে, দৈর্ঘ্যের অনুপাত আর ব্যাসার্ধের উভয়ের অনুপাত। আর দৈর্ঘ্যের অনুপাত মানে এটা আমরা তো লিখতে পারি L1:L2, এইটা সমান লিখতে পারি 2:1। অনুপাতটাকে এইভাবে না লিখে আমরা এরকম লিখতে পারি যে L1/L2 সমান 2:1। এটা লেখা যায়, লেখা যায়। ব্যাসার্ধের অনুপাত দিয়েছে, ব্যাসার্ধের কি বলেছে, তাহলে R1/R2 সমান 2/1। হ্যাঁ ঠিক আছে। রোধাঙ্কের অনুপাতও দিয়ে দিয়েছে, রোধাঙ্কের অনুপাত কি দিয়েছে, রোধাঙ্কের অনুপাত দিয়েছে ρ1/ρ2 সমান 2/3, এটাও দিয়ে দিয়েছে। ব্যাস, এই কটা জিনিস দেওয়া আছে, আপনাকে রোধ বের করতে হবে। দেখো এখানে এল দেওয়া আছে, আর দেওয়া আছে, রো দেওয়া আছে। এখন আমাদের রোধটা কি, ফর্মুলা কি, ρ*L/A, এটা আমরা জানি। তাহলে এখন যদি আমাকে দুটো রোধের অনুপাত বের করতে হয় তাহলে লিখে ফেলি R1/R2। R1 এর ভ্যালু কত, ρ1L1/A1। R2 এর ভ্যালু কত, ρ2L2/A2। এবার এগুলোকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেওয়া যায়, ধরো এই গুণটা বাদ দাও, ρ1/ρ2 চলে এলো না, তাহলে ρ1/ρ2 লিখতে পারি। এটা ছিল উপরে, তার মানে এটা যেমন ছিল তেমন বসে যাবে L1/A1। এটা ছিল নিচে হরে, তার মানে এটা এখন গুণ হিসেবে উঠবে, এটা কিন্তু উল্টে যাবে, তার মানে আমাদের এটা হয়ে যাবে A2/L2। আরো একটু সাজিয়ে নেওয়া যাক, কি বলেছে, ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু A2/A1। ব্যাস, এই আমাদের ভ্যালুগুলো বলেছে। এবার খেয়াল করে দেখো, এই A2/A1 এইটাকে তো আমরা ভাঙতে পারি। আরো কি ভাঙতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান আমরা জানি, মানে ওটা তো একটা বৃত্তাকার চোঙাকৃতি, তার প্রস্থচ্ছেদটা একটা বৃত্তই হবে, তার ক্ষেত্রফল কি হবে, πr²। তাহলে A2 এর জন্য আমি লিখতে পারি যে এইটা, নিচের লাইনে চলে আসো, তাহলে R1/R2 সমান, তাহলে ρ1/ρ2 যেমন ছিল লিখে দাও, ρ1/ρ2, তোমাদের L1/L2 লিখে দাও, L1/L2। A2টাকে আমি লিখছি πr2², আর এটা লিখছি πr1²। এবার দেখো এখানে পাই দুটো সেম, তাই কেটে দিলাম। তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়ালো, ফাইনালি আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইটা, ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু এখানে R2/R1, R2/R1 এর হোল স্কোয়ার, তাই তো। এবার এক ধার থেকে ভ্যালুগুলো বসিয়ে দাও দেখি। ρ1/ρ2 ভ্যালু ছিল কত, 2/3, বসাও। ρ1/ρ2 ভ্যালু কত, 2/3। L1/L2 ভ্যালু কত, L1/L2 ভ্যালু 2/1, বসাও 2/1। এবার এখানে R1/R2 ভ্যালু দিয়েছে 2/1, আমার এখানে হবে R2/R1। তাহলে R1/R2 যদি 2/1 হয়, তাহলে এখানে কি এইটা হয় যে R2/R1টা 1/2, এটা হবে তো। তাহলে এটা যদি 1/2 হয়, তাহলে লিখে দিই, তাহলে এখানে দুবার আছে স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু 1/2, তাহলে 2 2 কেটে যাবে, পড়ে থাকবে কত, 1/3। তার মানে কি দাঁড়ালো, তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে R1/R2 সমান 1/3। তাহলে রোধের অনুপাত কত হবে, R1/R2 যদি 1/3 হয়, তাহলে আমাদের রোধের অনুপাতটা যেটা সেটা কত হবে, সেটা হবে R1:R2, এটা হচ্ছে 1:3। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কি কঠিন ছিল, একদম সোজা ছিল না। এইভাবেই কিন্তু সমস্ত কোশ্চেন তুমি যদি একটু লজিক্যালি ভেবে দেখো, একটু যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তোমাদের কিন্তু খুব ইজি হয়ে যাবে, একদম জল ভাত হয়ে যাবে, কি না। ওকে, আচ্ছা এটা 5 হয়ে গেল। আচ্ছা দেখতে দেখতে দেখো আমরা 5খানা কোশ্চেন করে ফেললাম, হ্যাঁ ভাবা যায়। তাই 5খানা যখন কোশ্চেন আমরা সাকসেসফুলি করে ফেললাম, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটা সুখবর আছে। সুখবরটা কি, সুখবরটা হচ্ছে নাথিং বাট, দেখা গেল তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে
যে স্যার এই ক্লাসগুলো যদি আমরা পেতাম তাহলে ভালো হতো। আমরা ভাবলাম যে সত্যিই তো 11-12 তো ক্লাস চলছে, কিন্তু যদি আমরা 9-10 বা 8 ক্লাসগুলো করি খুব ভালো। দেখো তোমাদের আফসোসের কাজ নেই, কারণ আমরা তো অলরেডি করিয়ে দিচ্ছি, ওয়ান শট আসবে, পর্ষদ করাচ্ছি, এবিটি আমি কিছু দিচ্ছি, স্যার দিচ্ছেন, অন্যান্য সমস্ত সাবজেক্ট জীবন বিজ্ঞান গণিত সবাই দিচ্ছেন, এত আমরা জিনিস কন্টেন্ট দিচ্ছি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ না, তাই না? তো তোমরা ভালো করে দেখো, পড়ো, তোমাদের আফসোসের কোনো জায়গা নেই। কিন্তু অনেকে তারপর তাছাড়া অনেক গার্জেন বলছেন যে আমরা মানে কমেন্টগুলো তো পাই আমরা বিভিন্ন রকম জায়গায়, ফেসবুক, ইনস্টাগ্রামে, সব জায়গাতে বিভিন্ন রকম কমেন্ট পাই যে স্যার এগুলো কম হলে ভালো হতো, কম ক্লাস থেকে যদি হতো। তো সেই জন্য আমরা অষ্টম থেকে দশম শ্রেণীর অনলাইন ব্যাচ শুরু করে দিয়েছি। 8-এর জন্য দিশা, 9-এর দীপ্তি, 10-এর জন্য দিগন্ত ব্যাচ। এবার এই যে ট্যাগলাইনটা দেখছো, ভিত গড়বো শুরু থেকেই, একদমই তাই। একদম শুরু থেকে আমি ভিত গড়বো আমরা। আমাদের এই বং মিস্ট্রি, তোমাদের সকলের প্রিয় বং মিস্ট্রি, এনকেডি স্যার, আমি সহ বাকি অন্যান্য সমস্ত স্যারেরা মিলে একদম ছোট থেকে একটু 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 করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব, কেমন? আর তাই তোমরা তোমাদের যারা পরিচিত আছেন, তোমাদের যদি নিজেদের ছোট ছোট ভাই বোন কেউ থাকে, বা পাশের পাড়ার, পাশের স্কুলের বা নিজের স্কুলের কেউ পড়তে ইচ্ছুক হয়, অনেকেই বং মিষ্টি শুনে এক্সাইটেড ফিল করে যে বং মিষ্টিতে কবে পড়বো, তাদেরকে জানিয়ে দিও এখন কিন্তু বং মিষ্টিতে পড়া অনেকটাই সোজা। ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি সবকটা ক্লাসই কিন্তু আমাদের অ্যাভেলেবেল বং মিষ্টির এই অ্যাপে, অনলাইন ব্যাচ অবশ্যই এটা, কেমন? তাই যারা যারা জানতে চাও তোমরা জানিয়ে দিও, ওকে? এবার হ্যাপি তো? কি হ্যাপি তো? কমেন্টে লেখো সত্যি হ্যাপি। ওকে, এবার দেখি, এটা আমি বলে দিলাম, এরপরে বাকি কোশ্চেনগুলো করতে হবে। ও হ্যাঁ, আরও একটা কথা, তোমরা সকলে দেখতে থাকো, কারণ 10 নম্বর কোশ্চেনের পরে আমি ছোট্ট একটা ট্রিক্স শেখাবো, যেটায় ওই রোধের ক্ষেত্রে কিন্তু পেন না লাগিয়ে, মানে কাগজে পেন টাচ না করে, শুধুমাত্র মাথায় ক্যালকুলেট করে কিভাবে তুমি একটা এমসিকিউর কোশ্চেন ঠিক করে ঠিক মেরে দিয়ে আসতে পারবে, ওকে? তাই 10 নম্বর কোশ্চেন আছে, আর আমরা আজকে টোটাল 15টা কোশ্চেন বেছে নিয়েছি। খুব বেশি সময় লাগবে না। যারা এই ট্রিক্সগুলো দেখতে চাও, এরকম আরও অঙ্কগুলো করাতে করাতে অনেক কথাই আমরা বলবো, অনেক কথাই আলোচনা হবে, তাই যারা দেখছো একদম শেষ অবধি দেখো, কেমন? চলো, এর পরের কোশ্চেন কি আছে? এর পরের কোশ্চেন বলেছে কি, কোনো পরিবাহী 2 মিনিটে 2 মিনিটে 12 কুলম্ব আধান, আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইম দিয়ে দিয়েছে, আধান দিয়ে দিয়েছে, কি জানতে চেয়েছে? তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা সকলেই জানি তড়িৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। তাহলে আধান কত? আধান হচ্ছে 12 কুলম্ব। স্যার এখানে 2 মিনিট দিয়েছে, 2 লিখবেন? একদমই না, এইটাই ভুল হয়ে যাবে। এসআইতে কি ইউনিট কত? কত? মিনিট, সেকেন্ড। তোমরা যখনই 2 মিনিট দেখবে একদম মনে মনে, এমসিকিউ তো, একদম মনে মনে ক্যালকুলেট করে নাও 120 সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড করলে কত হয়? অ্যাম্পিয়ার হয়। আর 12 আর 120 কাটলে কত হয়? 110 হয়। তাহলে আমার হয়ে গেল 1 10 অ্যাম্পিয়ার। সরি, আমি 110 বললাম। 12 আর 120 কাটলে 1 10 হয়। এই যে 12 আর এটা কাটলে 1 10 হয়, 1 10 অ্যাম্পিয়ার। তাহলে ফাইনালি আমার আইটা দাঁড়িয়ে গেল কত? 0.1 অ্যাম্পিয়ার হয়ে গেল। দেখো তো 0.1 অ্যাম্পিয়ার আছে? এই তো আছে। অপশন বি, বি ফর বং মিস্ট্রি। এরপরে এটা একটা ভালো কোশ্চেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটা একটু ধৈর্য ধরে সকলে করো, হ্যাঁ, এটা একটু ভালো কোশ্চেন, একটু মাথায় ঘোরানো মনে হবে, কিন্তু যখন বুঝিয়ে দেবো না, দেখবে একদম জলভাত হয়ে যাবে। কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই। কি বলে দিয়েছে? সমান দৈর্ঘ্য। আমার এটা বুঝতেই পারছো, সমান দৈর্ঘ্য বলে দিয়েছে, রোধাঙ্ক দিয়েছে, আলাদা আলাদা ভাবে একই বিভব পথে যুক্ত টুক্ত করে ইত্যাদি ইত্যাদি বলেছে, মানে পুরোটি রোধের কোশ্চেন, বুঝতেই পেরেছো? এখানে একবার অঙ্কটা পড়ে নাও, প্রথমে মাথা ঠান্ডা করে পড়ো, সকলেই পড়ো। সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি, এদের রোধাঙ্ক বলে দিয়েছে কত? 1.6 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। আর পরেরটা বলে দিয়েছে 3.2 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। বেশ, দুটো রোধাঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা যখন দিয়ে দিয়েছে, চট করে একটা এক সাইডে লিখে ফেলি। রো ওয়ান সমান কত? রো ওয়ান সমান 1.6 ইন্টু 10⁻⁻8 কত ওহম সেন্টিমিটার না মিটার? মিটার দিয়েছে, খুব ভালো, এসআইতেই দিয়েছে, আমাদের কাজ কমে গেল। আর রো টু কত দিয়েছে? রো টু দিয়েছে 3.2 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ব্যাস, এই দুটো আমার ভ্যালু দেওয়া আছে, খুব ভালো। এবার কি বলেছে? পরিবাহী দুটিকে আলাদা আলাদা ভাবে একই বিভব প্রভেদে যুক্ত করেছি। মানে প্রথমটার জন্য যদি I1 R1, প্রথমটা রোধ আলাদা হবে, দ্বিতীয়টা রোধ আলাদা হবে, তাহলে I1 R1
মানে প্রথমটার ক্ষেত্রে I1 R1 সমান কত হবে, একটা ভোল্টেজ পাবো, কিছু পাবো। বলছে একই বিভব প্রভেদে যুক্ত করলাম, তার মানে I2 R2টাও কিন্তু এই ভি এর সাথে সমান হবে। তো লিখে দাও না, লিখে দাও না বাবা, I2 × R2, কাজ শেষ। এবার বলেছে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হবে। কেস করেছে, আমি যে আলাদা আলাদা লিখলাম কই বাত নেই। এখানে I1 আর I2টা সেম, তাহলে চলো লেখো I1 R1 সমান I2 R2। এখন এই I1 আর I2 যদি সেম হয় কাটতে পারি, তাহলে কি এলো, আমাদের এলো R1 সমান R2, এইটাই। এবার দেখো আমাকে ওখানে বলে দিয়েছিল সমান দৈর্ঘ্য, এটা আমার লেখা হয়নি, L1 সমান L2 লিখে নিলাম। R1 এর ভ্যালু কত, দেখো R1 এর ভ্যালু হচ্ছে ρ1 ইন্টু L1 বাই A1, R2 এর ভ্যালু কত, ρ2 ইন্টু L2 বাই A2। এবার এইটা আমরা ফাইনালি পেলাম যা যা কন্ডিশন দিয়েছে সেই অনুপাতে। এবার দেখা বলেছে L1 L2 সমান, কেটে দাও। এইভাবেও কাটতে পারো, বা অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে, আচ্ছা আমি চলো আমি নিয়ে চলে যাই। তাহলে আমার কি হচ্ছে, আমাদের প্রবাহ এখানে প্রস্থচ্ছেদের অনুপাত জানতে চেয়েছে, তাহলে A1/A2 করব। তাহলে A1টা এখানে নিচে ছিল, আমি কোনাকুনি গুণ করে উপরে তুলে নিয়ে গেলাম, তাহলে এই পাশে A1A2 চলে এলো। তাহলে এ পাশে যেটা থাকবে সেটা হয়ে যাবে ρ1 ইন্টু L1, আর এই ρ2 L2টা নিচে চলে আসবে, তাহলে ρ2 L2। এতটা অবধি ক্লিয়ার। এবার দেখো আমি বলেছি L1 আর L2 সমান, তো কেটে দাও এবার, না এবার তো কাটা যায়, 1 1 হয়ে যাবে। তাহলে ρ1 এর ভ্যালু কত জানি, 1.6 ইন্টু 10⁻⁸, আর ρ2 এর ভ্যালু কত জানি, 3.2 ইন্টু 10⁻⁸। তো কেটে দাও 10⁻⁸। এটা দেখো তো দশমিকগুলোকে যদি তুলে যাও, এটা 16, এটা 32, তাহলে কত হবে, 16 × 32, তো হয়ে গেল না 1/2। তাহলে কি দাঁড়ালো, A1/A2 সমান 1/2। তার মানে এই যে প্রস্থচ্ছেদের অনুপাত বলেছে এটা কি হবে, এটা হয়ে যাবে প্রথমটির প্রস্থচ্ছেদের সাথে দ্বিতীয়টির প্রস্থচ্ছেদের যদি অনুপাত করি, তাহলে সেটা আমার দাঁড়িয়ে যাবে 1:2। ক্লিয়ার, এই তো হয়ে গেল। কিছু ছিল, কিছু ছিল, তোমরাই বলো কিছু ছিল। এটা সমান দৈর্ঘ্য দিয়েছে, দুটো রো দিয়েছে, এইখানটায় একটু ঘুরিয়ে দিয়েছে, আলাদা আলাদা ভাবে একই বিভব প্রভেদে যুক্ত করছি যখন, তাদের প্রবাহ মাত্রা সেম হবে। বাবা দেখো বিভব প্রভেদ একই, তাহলে আইটাও যদি একই হয়, প্রবাহ মাত্রা যদি সেম হয়, তাহলে অবশ্যই রোধটা সেম হতে হবে, তাই এটা করে ফেললাম। I1 R1 ইকুয়ালস টু ভি, আবার সেই ভি ইকুয়ালস টু I2 R2, তাহলে লিখতে পারি না I1 R1 সমান I2 R2, লিখে ফেললাম। এবারে বলেছে প্রবাহ মাত্রা সেম, তো কেটে দিলাম, কারণ ভাগ করলে তো একই হয়ে যাবে, পড়ে থাকলো R1 R2। R1 এর ভ্যালু বসাও, মানে ফর্মুলাটা বসাও, রো ইন্টু L/A। এবার যেহেতু 1 আছে তাই ρ1 ইন্টু L1 ইন্টু A1 করেছি, ρ2 ইন্টু L2 ইন্টু A2 করেছি। জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে নাও, দেখবে জিনিসগুলো কেটে গিয়ে আমার 1/2 চলে আসবে। তাহলে এর থেকে সোজা কোশ্চেন আর হয়? এগুলোকে কঠিন লাগে? তোমরাই বলো, তাই না? বেশ, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলে দিয়েছে একই উপাদান, উপাদান মানে কি সমান, রো সমান। তাহলে আমাদের এখানেও হয়ে যাচ্ছে কি ρ1 সমান ρ2, দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির দ্বিগুণ। আচ্ছা তাই, প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির দ্বিগুণ, বেশ। তাহলে প্রথমটির দৈর্ঘ্য বলেছি দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে 4 × L2। আচ্ছা, প্রথম তারটির রোধ দ্বিতীয় তারটির রোধের দ্বিগুণ। আচ্ছা, প্রথম তারের রোধ বলেছে দ্বিতীয় তারের রোধের দ্বিগুণ, খুব ভালো। জানতে চেয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত, মানে A1/A2 সমান কত হবে, এইটা আমাদেরকে জানতে চেয়েছে। কিছুই না, চলো করে ফেলি ঝটপট। আমাদের এই যে এই ফর্মুলাটা মনে আছে তো, এই যেটা, এইটাই আমাদের বলে দিয়েছে একটা রোধ আর একটা রোধের দ্বিগুণ, তাহলে এইটা দিয়ে আমি শুরু করব। ρ1 সমান 2 × R2, ρ1 এর সরি রো বলছি R1 সমান 2 × R2। তাহলে R1টাকে লিখলে কি করব, ρ1 × L1/A1, 2টা থাকলো, R2টাকে কি লিখবো, ρ2 × L2/A2। এবার আমাকে কি জানতে চেয়েছে, ক্ষেত্রফলের অনুপাত, খুব ভালো কথা। তাহলে আমি যদি A1টাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে কোনাকুনি গুণ করে A1টাকে নিয়ে গেলাম, নিচে A2 ছিল, তাহলে A1 A2টাকে রেখে বাকি সবগুলোকে নিয়ে চলে আসবে, তাহলে কি দাঁড়ালো, ρ1 L1/2 ρ2 L2। ρ1 ρ2 সমান বলেছে L1 সমান 4 L2, লিখে দাও তাহলে
রো ওয়ান সমান আমরা জানি রো টু, এল ওয়ান সমান জানি আমরা 4L2 হয়ে গেল। তাহলে এখানে রো টু আর এখানে L2, L2 কাটবে, রো টু কাটবে, পড়ে থাকবে 4 2, এটাও কেটে দাও না, তো পড়ে থাকলো 2। এখন আমাদের A1/A2 সমান যদি 2 হয়, মানে A1/A2 সমান যদি 2 হয়, এটাই তো লিখতে পারি 2:1, মানে 2/1। তার মানে আমার এটা লিখতে পারি তো, এটা মানেই তো লিখতে পারি 2/1। তার মানে আমি এটা লিখতে পারি যে প্রস্থচ্ছেদের দুটোর অনুপাত A1:A2 এটা সমান হচ্ছে 2:1। ব্যাস। কি কোনো কঠিন লাগছে আর? তোমরাই বলো, আর কোনো কঠিন মনে হচ্ছে? মনে হওয়ার কথাও নয়। এরপরে কি কোশ্চেন আছে? এরপরে একটা কোশ্চেন আছে যে একটা 1000 ওয়াটের বাল্ব 1 ঘন্টা জ্বালিয়েছি, কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? এবার দেখো, তড়িৎ শক্তি কিন্তু তোমাদের এখানে বলেনি যে বিওটি এককে বের করতে হবে নাকি জুলে বের করতে হবে, তোমরা দুটোতেই বের করতে পারো, আমি দুটোই দেখিয়ে দেবো। আমি প্রথমে এদিকটায় দেখাবো কিভাবে বিওটিতে বের করা যায়। আচ্ছা দেখো তো, বলেছে এটা পাওয়ারটা বলে দিয়েছে কত, তার আগে লিখি ফর্মুলাটা। এনার্জি সমান হচ্ছে আমাদের কত, পি ইন্টু টি। পাওয়ারটা কত বলে দিয়েছে, 1000 ওয়াট, আর টাইম কত বলে দিয়েছে 1 আওয়ার। তাহলে দেখো আমার এটা চলে আসছে না যে 1000 ওয়াট আওয়ার। 1000 ওয়াট আওয়ার সমান কি জানি, 1 কিলো ওয়াট আওয়ার। 1 কিলো ওয়াট আওয়ার সমান, তাহলে এটা জানি যে কি 1 কিলো ওয়াট আওয়ার সমানই তো হচ্ছে 1 বিওটি ইউনিট। তাহলে লিখতে পারি 1 বিওটি ইউনিট বা 1 বিওটি একক। তোমরা কিলোওয়াট আওয়ারেও রাখতে পারতে। তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে 1 বিওটি একক। এবার যদি ভাবো স্যার জুলে করব, তাহলে কি হবে? কিছুই হবে না, একদম সোজা জিনিস, তোমরা করেছো তো। তোমার যদি কোশ্চেন আছে যে 1 বিওটি সমান কত জুল, সেটা যেভাবে করেছে এটাও তেমন কেন বলো তো, এটা তো 1 বিওটি বেরিয়েছে, একই ব্যাপার আসবে। খেয়াল করে দেখো, ই সমান পি ইন্টু টি। পি এর মান কত? পি এর মান বলে দিয়েছে স্যার 1000 ওয়াট, খুব ভালো কথা। টি এর মান কত বলে দিয়েছে স্যার, না 1 ঘন্টা। কিন্তু এসআই ইউনিটে যখন বের করবো, জুল মানে কি ওয়াট সেকেন্ড, ওয়াট আওয়ার নয় তো। তাহলে এই যে আওয়ারটা আছে, এই আওয়ারটাকে আমাদের সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। চলো করে ফেলি, কি বলেছে। এটা হচ্ছে তাহলে 1000 ওয়াট, আর এখানে হচ্ছে আমার 3600 সেকেন্ড। তাহলে চলে এলো বাইরে ওয়াট সেকেন্ড। এখন সবগুলোকে যদি গুণ করে দেওয়া যায় তাহলে কত দাঁড়াবে, এখানে ছিল 3600, 1000-এর জন্য আরো 3টে শূন্য গুণ হলো, আর এটাকে অলরেডি আমরা জুল করে দিতে পারি। এবার এইভাবেও রেখে দিতে পারো, অথবা তোমরা সকলেই জানো যে আমি যদি পয়েন্টটাকে এখানে আনি, তারপরে 1 2 3 4 5 6, আমরা 3.6 ইন্টু 10⁶ জুলও করতে পারি। এটাও তোমাদের অ্যান্সার হতে পারে। তাহলে তোমাদের বিওটিতে বের করলে হয়ে যাবে 1 বিওটি ইউনিট, জুলে বের করলে হয়ে যাবে 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, এটা তোমরা কিলো জুলও করতে পারো, এখানে আমি কিলোওয়াট আওয়ারেও করতে পারো। যেহেতু কিছু বলেনি, তোমরা যেটাই করে আসবে সেটাই ঠিক, অবশ্যই সেটা সঠিক হতে হবে, তাই না? তোমরা এটা যদি লিখে দাও যে 3.6 ইন্টু 10⁶ ক্যালোরি, তখন ভুল হয়ে যাবে। যদি লিখে দাও 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। যদি লিখে যাও 3.6 ইন্টু 10⁶ ওয়াট আওয়ার, তখন ভুল। মানে আমাদের শুধু মানটা বের করলে হবে না, মান যেটা বের করব তার সাথে সাথে তোমাদের এককটাও ঠিকঠাক লিখতে হবে, কেমন? চলো 9 নম্বর কোশ্চেন হয়ে গেল। এরপরে সেই বহু প্রতীক্ষিত 10 নম্বর প্রশ্ন। এটা প্রথমে আমি নর্মালি করে দেখাবো। কি বলেছে এখানে, দুটো পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত করছি, এই তার দুটির তুল্য রোধ। সমান্তরাল সমবায়ে যখন যুক্ত করব তখন কি হবে, তাহলে স্যার তুল্য রোধটা বলে দিয়েছে কত, 2 ওহম। তার মানে আমি লিখে দিই 1/2। দুটো পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত, মানে এখানে কিন্তু তোমার তার দুটোকে রোধ সেম, তাহলে 1/r প্লাস 1/r এইভাবে ধরে নিচ্ছে। এটা করলে কত হবে, এটা করলে হয়ে যাচ্ছে 2/r। 1/r ইন্টু 1/r মানে কত, 2 ইন্টু 1/r, তা 2/r হলো। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করে দাও, তাহলে r সমান হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ওহম, তাহলে হয়ে যাচ্ছে আমার 4 ওহম। এক একটা তাহলে পরিবাহী তার এক একটা হয়ে যাবে কত করে, 4 ওহম করে। তাহলে আমাদের হয়ে গেল কত, 4 ওহম ইন্টু 4 ওহম, এটা একটা হয়।
আরও একটা জিনিস তোমরা এটা জানো আশা করি, যে আমরা যদি এটা একটু অন্য কালিতে করাই, হ্যাঁ, এটা নিশ্চয়ই জানো যে আমরা যদি প্রত্যেকটি একই রোধের এরকম যদি n সংখ্যক রোধ যুক্ত করি সমান্তরাল সমবায়ে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা কি হবে? ধরো এটাও আর, এটার ভ্যালুও আর, এটার ভ্যালুও আর, এরকম সবগুলোর ভ্যালুই আর, এবং কত আছে? এখানে আছে আমাদের n সংখ্যক, n সংখ্যক আছে। এখন n সংখ্যক আর হলে এর তুল্য রোধ কত হবে? আমরা কি জানি? সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা হচ্ছে প্রত্যেকটি রোধের অনন্যকের সমষ্টিটা হয় তুল্য রোধের অনন্যকের সমান, তাই না? মানে আমি যদি এইটা বলি 1/rp, 1/rp সমান কি হবে? 1/r হবে প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য হবে 1/r, তৃতীয়টার জন্য হবে 1/r, এইভাবে কতগুলো চলতে থাকবে? টোটাল তো n সংখ্যক আছে, তার মানে এইভাবে তোমার প্লাস হয়ে n সংখ্যক অবধি চলতে থাকবে। এবার দেখো এখানে দুটো যোগ করেছিলাম ভাই, 2 × r করে দিয়েছিলাম, মানে 2 × 1/r করে দিয়েছিলাম। তাহলে এখানে যখন n সংখ্যক আছে, এখানে যখন n সংখ্যক আছে, তাহলে আমি এটা বলতে পারি যে n × 1/r, হয়তো। তাহলে ফাইনালি কত দাঁড়িয়ে গেল? n/r হলো না? এই n/rটা কিসের সাথে সমান? এই যে 1/rp। তাহলে আমি লিখতে পারি যে আরপি বা প্যারালাল কম্বিনেশনে যে তোমাদের কি বলে ওটাকে, তুল্য রোধ যেটা থাকে, সেটা কি হয়েছে তোমাদের r/n। এটা তোমরা কিন্তু মনে রাখতে পারো। যখন একই রোধের রোধগুলো মানে একই রোধের রোধ বা একই রোধের পরিবাহী বা রোধক যাই বলা হোক না কেন, একই রোধ অনেকগুলো ভাবে যে এইভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে কিন্তু সেই রোধের একটা রোধের যে ভ্যালু, সেইটা বাই কতগুলো আমরা রোধ অ্যাড করছি সেই নাম্বারটা যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে। মানে এখানে ধরো 4 ওহম করে দিয়েছি, প্রত্যেকটা 4 ওহম, যদি 4টা অ্যাড করি তাহলে কি হবে? যদি 4টা অ্যাড করি তাহলে 4 ওহম বাই 4। কেন? এনটা হচ্ছে কি নাম্বার অফ রেজিস্ট্যান্স বা রোধকের সংখ্যা, কতগুলো রোধ আমরা অ্যাড করছি সেইটার হচ্ছে নাম্বার এটা, তাই না? তাহলে r/n করে দিলে কিন্তু আমি প্যারালাল পেয়ে যাব। তো ওইটা কিন্তু এখানেও লাগাতে পারতে। কিভাবে? দুটো পরিবাহী তার বলেছে আর এখানে কিন্তু 2 ওহম বলেছে, তাহলে 2 ওহম সমান এখানে কত? প্রত্যেকটার মান আমরা জানি না, দুটো লাগিয়েছে, তাহলে দেখো অটোমেটিক্যালি এখান থেকে আর চলে আসতো 2 × 2 ওহম সমান 4 ওহম। এইভাবেও হতে পারতো। তাই তোমরা এই যে ফর্মুলাটা আছে এইটা দিয়েও করতে পারো, বেছে 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 বেছে। আবার যেহেতু দুটোই পরিবাহী তার নিশ্চয়ই একই রোধের হবে, তাই এটা আমরা 4 বের করে ফেলতে পারি, কি না? এবার তোমাদেরকে একটা নতুন জিনিস বলছি, একটা ট্রিক্স আমি শেখাবো, সেটা কি পরের স্লাইডে আছে। দেখো এখানে একই একই কোশ্চেন, এখানে কি বলেছে? তোমাদেরকে একটা ট্রিক্স শেখাই কিভাবে এই যে তুল্য রোধের জিনিসগুলো যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে বা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে কিভাবে মানে অঙ্ক না করে, খাতায় পেন টাচ না করে, শুধুমাত্র মাথায় ক্যালকুলেট করে কিভাবে করবে। তোমরা খেয়াল করে দেখবে এখানে বলেছে দুটো পরিবাহী তার তার সমান্তরাল সমবায়ে যুক্ত হচ্ছে কটা তুল্য রোধ। এখানে তোমরা খেয়াল করে দেখবে যে সব সময় যখন আমরা এভাবে সমান্তরাল সমবায়ে দুটো রোধ দেই না, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, আর R1টা যদি <R2 হয়, তাহলে এদের যে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ে যুক্ত তো, এদের যে তুল্য রোধ সেটা R1 এর থেকেও ছোট হবে। মানে এই দুটো রোধের মধ্যে সব থেকে যেটা ছোট, তার থেকেও ছোট হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বা সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। এখানে দেখো 1 ওহম 1 ওহম দিয়েছে, তুল্য রোধ কিন্তু একের থেকে বড় হবে না, এলিমিনেট করে দাও। তারপরে বলেছি কি তুল্য রোধ 2 ওহম, এখানে বলেছে 2 ওহম 4 ওহম, এটার সাথে সমান হয়ে যাচ্ছে, এটাও হবে না। এখানে বলেছে 2 ওহম 2 ওহম, এখানেও সমান হয়ে যাচ্ছে, ছোটটার সাথে হবে না। দেখো এখানে বলেছে 4 ওহম 4 ওহম, তার মানে এখানে যে কোনোটাকেই যদি ছোট ধরি তার থেকে কিন্তু তুল্য রোধ ছোট হচ্ছে, তো হয়ে গেল আমাদের এইটা 4 ওহম 4 ওহম। বুঝতে পারলে? এটা কিন্তু পেন না লাগিয়ে জাস্ট মাথায় ক্যালকুলেট করে একটুখানি বুদ্ধি খাটিয়ে চট করে তোমার কিন্তু এমসিকিউ করে দেওয়ার মতো। এটা আমি কি করলাম? এলিমিনেট করে নিলাম। স্যার বলেছিলেন না এলিমিনেশন মেথড, আমি এলিমিনেট করে দেখে নিলাম কোনটা কোনটা হবে না। ওকে, এটা কিন্তু মনে রেখো, খুব কাজে লাগবে পরীক্ষায়। ওকে, বেশ। এরপরে দেখো, এরপরে বলেছে একটা অঙ্ক,
এরপরে বলেছে যে একটি বাড়িতে 6টি 60 ওয়াটের ল্যাম্প আছে, 5টা 80 ওয়াটের ফ্যান আছে, একটা 100 ওয়াটের টিভি আছে, দৈনিক 6 ঘন্টা করে ঘরে। দেখো এখানে সবগুলো যেহেতু সময় একই, তাই আমাকে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করতে হবে না। তাহলে এখানে একটা কাজ করি, যে মোট কত ক্ষমতা, মানে ওই যে হাউস হোল্ড যেটা আছে গৃহস্থালিতে এতগুলো যে যন্ত্রাংশ আছে সেগুলোর মোট ক্ষমতা কত, সেগুলোর মোট ক্ষমতা বের করে। তাহলে মোট ক্ষমতা পি সমান হয়ে যাচ্ছে তোমার 6 × 60 ওয়াট। আচ্ছা, এর সাথে কি হচ্ছে, 5টা 80 ওয়াটের ফ্যান আছে, আর একটা কি আছে 100 ওয়াটের তোমার 100 ওয়াটের টিভি আছে। এটা তাহলে এটা টোটাল হয়ে গেল আমার ওয়াট। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 6×4 = 36, এটা হচ্ছে 400, এটা হচ্ছে 100। তাহলে কত হবে, তোমাদের যেটা চলে আসবে, তোমাদের চলে আসবে এটা 860 ওয়াট। এবার কি বলেছে, দৈনিক 6 ঘন্টা করে চলে, তাহলে মোট টাইম কত, 6 ঘন্টা। এইভাবে কি বলেছে, 1 মাস মানে 30 দিনে টোটাল টাইম কত, 30 দিনে টোটাল টাইম হচ্ছে আমাদের 180 ঘন্টা, তাই তো। তাহলে এবার আমি এনার্জিটা কি পাবো, এনার্জি তড়িৎ শক্তি কত খরচ হয়েছে, পি ইন্টু টি। পি এর ভ্যালু পেয়ে গেছি কত, পি এর ভ্যালু পেয়ে গেছি 800 ওয়াট, টাইমের কত পেয়ে গেছি 180 আওয়ার। তাহলে আমি এই দুটোকে এইভাবে লিখতে পারি যে 860 গুণিত 180 ওয়াট আওয়ার লেখা যায়। তাহলে 860 আর এটা গুণ করলে কত, 0 0 চলে আসবে, 18 × 6 = 108, হাতে থাকলে 10, 18 8 144 যদি হয়, 10 যোগ করলে হয়ে যায় 154। তাই এই হয়ে গেল আমার ওয়াট আওয়ার। এবার ওয়াট আওয়ারে তো বাবু আসবে না, আমাকে বলেছে 5টা প্রতি ইউনিট 5 টাকা। ইউনিট কি ওয়াট আওয়ার, ইউনিট হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার। তার মানে আমি এটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই, দেখো 1000 দিয়ে ভাগ করে দিলে কি হবে, 1000-এ 3টে শূন্য আছে, দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর এগিয়ে আসবে। তার মানে আমার হয়ে যাবে কত, এই জায়গাটা দশমিক পড়বে। সবসময় কিন্তু এটা এত করে দেখাতে হবে না যে 1000 দিয়ে ভাগ করলাম এগোলাম, এটা না করলেও চলবে, যেহেতু কিলোওয়াট করছি আমরা জানি 1000 দিয়ে ভাগ করব, তার মানে দশমিক 3 ঘরে এগিয়ে আসবে। তাহলে 154.8, এটা হয়ে যাবে কত, কিলো ওয়াট আওয়ার। তাহলে এইটা এবারে বলছে প্রতি ইউনিট 5 টাকা, তাহলে মোট কস্ট কত, তাহলে মোট মোট খরচ হচ্ছে তোমার কত, 5 টাকা করে। কয় ইউনিট পুড়েছে আমাদের, 154.8 ইউনিট পুড়েছে। তাহলে আমার টোটাল এখানে কত হবে, টোটাল যদি আমি গুণ করে দিই তাহলে দাঁড়াবে, এটা হয়ে যাবে 774। তাহলে আমার হয়ে যাবে কত, 774 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে মোট কত খরচ হবে, 774, 774 টাকা। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, তাই তো। বেশ, এর পরের কোশ্চেন কি আছে, এর পরের কোশ্চেনটা একটু জটিল আছে বাবা। এর পরের কোশ্চেনটা তোমাদেরকে একটু মাথা খাটাতে হবে, আমি বলবো এটা একটু মাথা ঠান্ডা করে দেখো। এখানে কোশ্চেনটা কি বলেছে ভালো করে পড়ো। দেখো এখানে বলে দিয়েছে যে একটি ভাড়া বাড়িতে এ আর বি 1 মাস পর পর থাকে। কিভাবে থাকে বলে দিয়েছে, যেমন এ 2024 সাল, যখন সাল দিয়ে দিবে একদম সবার আগে তোমরা মার্ক করে নাও, এটা হচ্ছে আমার 2024 সাল। ওকে, এটা হচ্ছে 2024 সাল, এটা কিন্তু খেয়াল করে নিতে হবে। তাহলে এই 2024 সালের জানুয়ারি মাসে এ থাকছে, ফেব্রুয়ারিতে বি থাকছে, আবার এ মার্চে থাকছে। এইভাবে একজন ছেড়ে ছেড়ে, মানে 1 মাস ছেড়ে ছেড়ে একজন, এ এই মাসে, বি তার পরের মাসে, এ আবার তার পরের মাসে, বি আবার তার পরের মাসে, এইভাবে ডিসেম্বর অবধি যাচ্ছে। এইভাবে যদি থাকে তাহলে বলেছে বাড়িতে দৈনিক 400 ওয়াটের একটি হিটার 2 ঘন্টা। আহা, এইখানটায় আবার যন্ত্রাংশ তো দিয়েছে, প্রত্যেকের আবার আলাদা আলাদা টাইম, মানে বুঝতে পেরেছো, মাথা একদম না ঘেঁটে ঘ করে দেবে, একটু ভালোভাবে করো, এটা হয়ে যাবে। এতটা জটিল অঙ্ক হয়তো তোমাদের মাধ্যমিকে আসবে না, তবু সেইটার ভরসায় বসে থেকো না। যখন করাচ্ছি আমি ধৈর্য ধরে বলে বলে বুঝাচ্ছি, বুঝে নাও, দেখবে এই অঙ্কগুলো কিচ্ছু ব্যাপার নয়, খুব ইজি। শুধু একটু স্ট্র্যাটেজিক্যালি কোনটা আগে করব কোনটা পরে করব সেইটা তোমাদেরকে জেনে নিতে হবে। ওকে, এখানটা কি বলেছে যে 400 ওয়াটের একটি হিটার 2 ঘন্টা চলছে, 12 ওয়াটের 3টি বাতি 5 ঘন্টা চলছে, আর 800 ওয়াটের একটা মোটর দৈনিক 30 মিনিট চলেছে। খুব ভালো। এবার
তাহলে এইভাবে বোঝাই যাচ্ছে আমাদের সময় দিয়ে দিয়েছে, আর কতগুলো শক্তি টক্তি কত ঘন্টা কি ব্যাপার বলে দিয়েছে, পাওয়ার আর মানে ক্ষমতার সময় বলে দিয়েছে, মানে শক্তি বের করতে হবে। এবার বলেছি প্রতি ইউনিট বিদ্যুতের দাম, মানে ফাইনালি আমাকে তড়িৎ শক্তি বের করতে হবে। অঙ্কটা পড়ে এতক্ষণে বুঝতে পেরে গেছো। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 7 টাকা করে যদি হয়, তাহলে বছরের সাথে কে কত টাকা দেবে। এখন খেয়াল করে দেখো, এ বি কিন্তু একসাথে ছিল না। একসাথে ছিল কি? ছিল না। এ ছিল জানুয়ারি, মার্চ, তারপর মে, জুলাই, এইভাবে ছিল। বি ছিল ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, এইভাবে। তাই প্রত্যেকের কিন্তু যে যে মাসে ছিল সে কিন্তু সেই রকম ভাবে টাকা দেবে। তাহলে এইবার এখানটা একটু হিসেব করে নিই, চলো আমরা একটু দেখে নিই। এ এ কোন কোন মাসে ছিল? এ ছিল জানুয়ারিতে, তারপরে ছিল কিসে? ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে, তারপরে এপ্রিল বাদ দিয়ে থাকবে মেতে, তারপরে জুন বাদ দিয়ে থাকবে জুলাইতে, তারপরে আগস্ট বাদ দিয়ে থাকবে সেপ্টেম্বরে, অক্টোবর বাদ দিয়ে থাকবে নভেম্বরে। ক্লিয়ার? এবার জানুয়ারিতে কটা দিন বলো তো? এখানেই দিনটা ক্যালকুলেট করে না। জানুয়ারিতে কটা দিন? জানুয়ারিতে 31, মার্চে 31, মেতে 31, জুলাইতেও 31, সেপ্টেম্বরে হচ্ছে 30, আর নভেম্বরে হচ্ছে 30। তাহলে এর যদি তোমার মোট দিন হচ্ছে, এর মোট দিন কত? যোগ করে দাও সবগুলো যোগ করে দাও, দেখবে তোমাদের কত হচ্ছে। 30 6 180, আর এখানে এক এক করে 4টে বেশি আছে, তার মানে হচ্ছে তোমার হয়ে গেল কত? 184 দিন। এ কত যাচ্ছে টোটাল? 184 দিন। এবার বিয়েরটা বের করি। বিয়েরটা একটু অন্য কালার নিয়ে নি। বিয়েরটা হচ্ছে তোমার তাহলে কি আছে? বি কোন কোন মাসে আছে দেখো। জানুয়ারিতে এ ছিল, তারপরে মাসে বি থাকবে। তাহলে বি আছে ফেব্রুয়ারিতে। মার্চ বাদ দিয়ে এ তোমার থাকবে এপ্রিলে। তারপরে মে বাদ দিয়ে এপ্রিলের পরে জুনে, জুলাই বাদ দিয়ে তোমার আগস্টে, তারপরে সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবরে, নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বরে। এই তো ঠিক আছে তো? দেখো তো সবগুলো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাহ, খুব ভালো। এবার একইভাবে ক্যালকুলেট করে নাও। এইখানে একটু টুইস্ট আছে। বি কতদিন যখন থাকবে ক্যালকুলেট করতে যাব, ফেব্রুয়ারিতে কদিন হয়? 28। কিন্তু 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 এইখানে কিন্তু বলে দিয়েছে 2024 সাল। 2024 সাল হচ্ছে লিপ ইয়ার। ফেব্রুয়ারিতে কতদিন থাকবে? 29 দিন। তাহলে এখানে কিন্তু ফেব্রুয়ারিতে থাকছে কত? 29 দিন। তারপরে এপ্রিলে থাকছে কত? 30 দিন। জুনে কত থাকছে? 30 দিন। আগস্টে 31, এখানে অক্টোবরে 31, ডিসেম্বরেও 31। সবগুলোকে যদি যোগ করে দাও তাহলে তোমার হয়ে যাচ্ছে 30 30 60 আর 120, এটা হচ্ছে, হ্যাঁ, তোমার যেটা হয়ে যাবে 182 দিন। ঠিক আছে? তাহলে এ কত আছে? 184 দিন। বি কত আছে? 182 দিন। এই দিনটা বের করে নিলে। এবার এবার আমাকে চলতে হবে, এই দিনটা আমাদের কাজে লাগবে পরে। এবার আমি বাড়ির এটা কত কি হয়েছে সেটা করব। তো বাড়িতে কত করে আছে দেখে নাও। বাড়িতে বাড়িতে কত করে আছে লিখতে হবে। আমাকে পেজ চেঞ্জ করতে হবে, কিছু করার নেই এখানটায়। বাড়িতে আমার কত আছে? 400 ওয়াটের একটি হিটার 2 ঘন্টা, তাই তো? তাহলে একদিনে কত হয় সেটা করে নাও। তাহলে দৈনিক শক্তি লিখে দিই নাকি? দৈনিক শক্তি খরচ কত হয়? দৈনিক শক্তি খরচ হয় কত? দৈনিক শক্তি খরচ, শক্তি বলেছে, পাওয়ার কেন লিখবো? শক্তি বলেছে। দৈনিক শক্তি খরচ হয় কত? 400 ওয়াটের একটা হিটার 2 ঘন্টা, তার মানে 400 ইন্টু 2, 400 ওয়াট 2 ঘন্টা। খেয়াল করবে আমরা কিন্তু সবগুলো ওয়াট আর আওয়ারে রাখছি, তাই না? তাহলে 400 ওয়াট 2 ঘন্টা। তারপরে কি বলেছে? 12 ওয়াটের 3টি বাতি দৈনিক 5 ঘন্টা। তাহলে চলো, 12 ওয়াটের 3টি বাতি দৈনিক 5 ঘন্টা, তাহলে এটাও হয়ে গেল ওয়াট আওয়ার। তারপরে আর একটাই আছে, কি বলেছে? মোটরটা কত বলেছে? 800 ওয়াট। এই যে দেখো 800 ওয়াট, 800 ওয়াটের মোটর দৈনিক 30 মিনিট। মাইন্ড ইট, 30 মিনিট। তাহলে এখানে কি হচ্ছে?
800 ওয়াটের মোটর, ওয়াট আবার কেন লিখে দিলাম, মাথাও খারাপ হয়ে গেছে বুঝলে। তাহলে 800 ওয়াটের মোটর দৈনিক 30 মিনিট, আমরা কি মিনিটে করছিলাম, আমরা করছিলাম ঘন্টায়। তাহলে 30 মিনিটটা কি করতে হবে, 30 মিনিটটা আমাদের এখানটায় কিন্তু হাফ করতে হবে, মানে 30 মিনিট মানে হাফ ঘন্টা। তবে যেটা পাবো সেটা আমার হয়ে যাবে কত, ওয়াট আওয়ারে। সবগুলোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কত দাঁড়াবে, এটা হয়ে যাবে তোমার, আমি এটা আর করছি না, এটা আমি লিখে নিই, সবগুলো যোগ করলে হয়ে যাবে তোমার 1380 ওয়াট আওয়ার, বা এইটাকে যদি লিখে দাও 1.38 কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, বা এইটাকেই তুমি বলতে পারো। তাহলে আমাদের দৈনিক শক্তি খরচ কত, ই সমান 1.38 বিওটি একক। ক্লিয়ার? এবার দেখো, এবার এ আমার কতদিন ছিল, এ ছিল 184 দিন। তাহলে এ মানে এটা হচ্ছে ওই দৈনিক, তাহলে এ যখন 184 ছিল, তাহলে মোট এ তাহলে মোট কত শক্তি খরচ করবে, তাহলে এ দ্বারা ব্যয়িত শক্তি, এ দ্বারা ব্যয়িত শক্তি কত হবে, এ দ্বারা ব্যয়িত শক্তি হচ্ছে দৈনিক যত 1.38 ইন্টু এ যতদিন ছিল মানে 184 দিন, এটা কি বিওটি ইউনিটই হবে, বিওটি একক। এটা যদি আমরা গুণ করি তাহলে যেটা আসবে আমাদের কত, এটা আসছে 253.92 বিওটি একক। ক্লিয়ার? তাহলে এ এত শক্তি ব্যয় করেছে, এতগুলো ইউনিট, একটা ইউনিটের দাম কত ছিল বাবা, একটা ইউনিটের দাম ছিল, প্রতি ইউনিটের দাম হচ্ছে 7 টাকা। তাহলে আমার একটা ইউনিটের দাম যদি এটা হয়, তাহলে এর মোট খরচ কত, তাহলে এর মোট খরচ হচ্ছে, তাহলে আমার অতএব আমার এখানে কি হচ্ছে, এ দ্বারা মোট প্রদেয়, এ দ্বারা মোট প্রদেয় অর্থ, এ দ্বারা মোট প্রদেয় অর্থ কত হবে, প্রতি ইউনিটের দাম 7 টাকা, তার মানে ₹7 ইন্টু 253.92, এটা যখন করে দেব তাহলে আমাদের কত আসবে, আমাদের চলে আসবে ₹1777.44 টাকা, তাহলে 1777.44 টাকা। একইভাবে আমি করতে পারি কি, একইভাবে আমি লিখতে পারি যে বি দ্বারা ব্যয়িত মোট শক্তি, বি তাহলে মোট শক্তি কি হবে, সেও কিন্তু এই 1.38 হারে ছিল, তাহলে 1.38 ইউনিট করে কতদিন ছিল, 182 দিন, মনে পড়ছে 182 দিন। তার মানে বির কথা হবে, বি দ্বারা ব্যয়িত মোট শক্তি হচ্ছে 1.38 ইন্টু 182, তাহলে একদিনে যদি 1.38 হয় তাহলে 182 দিন গুণ করে দিলে কত হবে, তাহলে এটা হয়ে যাবে বিওটি একক, তাহলে এটা হয়ে গেল বিওটি একক। তাহলে এর কত হচ্ছে, এর হয়ে যাবে টোটাল, এর হচ্ছে 251.16 বিওটি একক। এবার তাহলে কি দাঁড়াবে, আমি একটু এখানটায় বসে পড়ি, হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তাহলে আমার যেটা দাঁড়াবে যে অতএব বি দ্বারা মোট প্রদেয় অর্থ, বি দ্বারা মোট প্রদেয় অর্থ কত, মোট প্রদেয় অর্থ এই যে আমার এত ইউনিট যে হয়েছে প্রত্যেকটা কিন্তু সেই 7 টাকা করে, তাহলে 7 ইন্টু আমার এই যেটা বেরিয়েছে 251.16, তাহলে আমার মোট টাকার পরিমাণটা কত হবে, এর হচ্ছে মোট টাকার পরিমাণ হয়ে যাবে, গুণ করলে আমরা পেয়ে যাব 1758.12 টাকা। তাহলে এটা হয়ে গেল বি এর মোট প্রদেয় অর্থ, আর পিনটা উপরে, আর এটা হয়ে গেল আমার এর মোট প্রদেয় অর্থ। বোঝা গেছে? ক্লিয়ার? কি গো, বোঝা গেছে তো, ডাউট আছে এখনো? আশা করি বোঝা গেছে। আরেকবার বলে দিব নাকি, দেখো এখানে কি বলেছে, একটা ভাড়া বাড়িতে 2জন ব্যক্তি আছে, 1 মাস 1 মাস করে একজন, তার মানে আমাকে এখানে বের করে নিতে হবে এ
গোটা বছরের মধ্যে মোট কদিন থাকছে, বি গোটা বছরের মধ্যে মোট কদিন থাকছে। কারণ এখানে তো দৈনিক হিসেবে বলে দিয়েছে, মানে যা যা যন্ত্রাংশ চলে ওই গৃহস্থালিতে সবগুলোই সেম, মানে একদিনে একটা নির্দিষ্ট অ্যামাউন্টই হয়। তার মানে আমি এখন যদি এ আর বি এর জন্য আলাদা আলাদা করে বের করে নিতে পারি, তাহলে আমি এ এর মোট কত তড়িৎ শক্তি খরচ হয়েছে পেয়ে যাব। আবার একইভাবে স্যার বি এরও মোট তড়িৎ শক্তি পেয়ে যাব। তাই মোট তড়িৎ শক্তি বা মোট কত খরচ হয়েছে ইউনিটটা যদি পেয়ে যাই, যে এত ইউনিট, এত বিওটি ইউনিট আমার তড়িৎ শক্তি খরচ হয়েছে, 7 টাকা বলেছে প্রত্যেকটার দাম, মানে এক একটা ইউনিটের দাম। তাহলে এ মাসে টোটাল বছরে কত ছিল এবং তার জন্য মোট তড়িৎ শক্তি কত ব্যয়িত হয়েছে, তাকে আবার 7 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব এ টোটাল কত শক্তি খরচ করেছে। বিও একইভাবে পেয়ে যাব। এইটা ছিল মেন কনসেপ্ট। তাই দেখো আমি এ কে কি আছে, জানুয়ারিতে আছে, মার্চে আছে, মেতে আছে, জুলাইতে আছে, সেপ্টেম্বরে আছে, নভেম্বরে আছে। জাস্ট দিনগুলো নিয়ে নিয়েছি, লিখে দিয়েছি। তাহলে এ মোট কত দিন ছিল বছরের মধ্যে, 184 দিন। আবার বি কি হচ্ছে, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এগুলো তো থাকবে। এখানেই হচ্ছে টুইস্ট, ফেব্রুয়ারিতে কিন্তু এখানে 28 দিন হবে না, 29 দিন হবে। কেন? এখানে হচ্ছে কি বলেছে, 2024 যখন বলেছে ওটা কিন্তু একটা লিপ ইয়ার। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, আমরা সকলেই জানি। তাই কিন্তু আমি লিখেছি দেখো, ফেব্রুয়ারির 29, এপ্রিলের 30, জুনের 30, আগস্টের 31, অক্টোবরের 31, ডিসেম্বরের 31। মোট যখন যোগ করে দিচ্ছি আমাদের বেরিয়ে আসছে কত, বি তাহলে টোটাল কত থাকছে, বি থাকছে 182, 182 দিন। এরপরে কি করেছে, আমার যে যা যা জিনিসগুলো আছে আমি সেই জিনিসগুলোকে নিয়েছি। তাহলে এই গৃহস্থালিতে মোট তড়িৎ শক্তি কত খরচ হবে সেটা জানতে হবে। তাহলে মোট তড়িৎ শক্তি খরচ সমান কি হবে, দেখো 400 ওয়াটের হিটার ছিল, 2 ঘন্টা করে ছিল, তাহলে আমার কি 400 ইন্টু 2 ওয়াট আওয়ার, এটা একটা শক্তি। 3টে 12 ওয়াটের বাল্ব ছিল, তাহলে 3 ইন্টু 12 বা 12 ইন্টু 3, সেইটা তার সাথে 5 ঘন্টা, 5 ঘন্টা করে জ্বলছিল, তাহলে এটা আমি পেয়ে গেলাম ওয়াট আওয়ারে। এবার বলেছে 800 ওয়াটের একটা মোটর চলে কত, হাফ ঘন্টা, মানে 30 মিনিট বলেছিল। আমি যেহেতু ওয়াট আওয়ারে লিখছি, আমি তো এখানে ওয়াট মিনিট একটা মাঝখানে ঢুকিয়ে দিতে পারি না, সবগুলো আমাকে একই এককে করতে হবে, নয়তো আমি যোগ করতে পারবো না। যেহেতু 30 মিনিট মানে ওয়াট মিনিটটা আমরা লিখতে পারবো না, তাই আমি 30 মিনিটটাকে হাফ ঘন্টা করতে পারি, অর্ধেক ঘন্টা। তাই 800 ইন্টু হাফ করে আমি টোটাল ইউনিটটা করে দিয়েছি কত, ওয়াট আওয়ার। ক্লিয়ার? তাহলে আমার এইখান থেকে বেরিয়ে আসছে কত, 1380 ওয়াট আওয়ার। এবার আমার তো ইউনিট দরকার, ওয়াট আওয়ার তো আমার বিওটি ইউনিট নয় যে 7 টাকা করে তো আমি ওয়াট আওয়ারের সাথে গুণ করে দেবো না, আমাকে তার জন্য দরকার কিলো ওয়াট আওয়ার। তাহলে কিলো ওয়াট আওয়ার করতে আমি এক্ষুনি কি বললাম, কিলো ওয়াট আওয়ার করতে গেলে কিন্তু 1000 দিয়ে যেহেতু ভাগ করতে হয়, দশমিকটা 3 ঘর এগিয়ে যায়, তাহলে 1.38 হয়ে যাবে। এটার কিছু নেই, মানে কি দশমিকটা শূন্যর পরে আছে ধরা হয়, তাহলে দশমিক 3 ঘরে এগিয়ে যাচ্ছে, মানে এক ঘরে গেলে 8-এর পরে, আরেক ঘরে গেলে 3-এর পরে, আরেক ঘরে গেলে 1-এর পরে, তো হয়ে গেল না 1.38। তাহলে 1.38 কিলোওয়াট আওয়ার, এই কিলোওয়াট আওয়ারটাই তো বিওটি একক, তাই না বাবা? এবার আমি কি বলছি, তাহলে এটা আমার দৈনিক শক্তিটা বেরিয়ে গেল, একদিনে ওই ঘরে কত হয়। এবার যে যতদিন আছে সেই মানে এটা যদি একদিনের হয়, তাহলে যে যতদিন আছে দিন সংখ্যাটা গুণ করে দিলে তাহলে তার মোট তড়িৎ শক্তি পেয়ে যাব। তাহলে এ দ্বারা ব্যয়িত মোট তড়িৎ শক্তি কত, এই যে এত বিওটি একক, মানে এটা দৈনিক হিসেবে, তার সাথে 184 দিন ছিল, তাহলে হয়ে যাচ্ছে এটা আমার কত, এটা কোনো ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে দিলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, হুম, ঠিক আছে। এবার তাহলে এখানে কি হচ্ছে, যে 1.3 দৈনিক যত খরচ হয়েছিল সেটা আমি কি করছি, 184 দিয়ে গুণ করছি। কেন, এ টোটাল 184 দিন ছিল, আমরা আগে বের করেছি, দিলে আমার মোট বিওটি একক মানে কত ইউনিট তড়িৎ শক্তি গোটা বছরে খরচ হচ্ছে সেটা পেলাম। তাহলে তার সাথে যখন 7 গুণ করে দিয়েছি, তাহলে ওর খরচ পেয়ে গেলাম, কারণ এক ইউনিটের ভ্যালু 7 টাকা। তাহলে এতগুলো ইউনিটের ভ্যালু কত হবে না, 7 ইন্টু সেইটা স্যার, তাহলে বের করে দিলাম। এটা হয়ে গেল আমার কি, এর মোট খরচটা। একইভাবে বি এর দ্বারা মোট ব্যয়িত তড়িৎ শক্তি কি, তোমার এখানে পার ডে তো এইটা হচ্ছে 1.38, আর বি ছিল কত, 182 দিন। তাহলে 1.38 ইন্টু 182 করতে যেটা পেলাম সেটা হচ্ছে কি, সারা বছরে বি কতগুলো বিওটি ইউনিট খরচ করেছে সেইটা, তো সেটা পেলাম 251.16 বিওটি ইউনিট। এই যে এবার একইভাবে এক ইউনিটের দাম 7 টাকা, তাহলে আমার এই ইউনিটের দাম কত হবে, 7 ইন্টু এইটা, তো ফাইনালি যেটা পাচ্ছি 1758, মানে 1758.12 রুপিজ, তাই তো? এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরে করেছিলাম বলে বসে 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 কাটাকুটি করে হেনে তেনে দশমিক করে করেছি। পরীক্ষায় হলে ফাইনাল অ্যান্সারও দশমিকে, এটাও দশমিকে, এটাও দশমিকে, এরকম জটিল দেবে না। বুঝতে পেরেছো? এইরকম কোশ্চেন থাকতেই পারে,
তবে তোমার অঙ্কটা মানে ক্যালকুলেশনটা হয়তো ইজি দেবে, এত জটিল ক্যালকুলেশন দেবে না যে সবগুলি স্যার পয়েন্টে আসছে, আমি তো গুণ করে করে করতে করতেই পাগল হয়ে যাব, স্বাভাবিক সেটা। তাই তোমাদের এই রকম কোশ্চেন আসতে পারে, কিন্তু এত জটিল ক্যালকুলেশন দেবে না, ভ্যালুগুলো এমনই দেওয়া থাকবে যাতে তোমরা গুণ করলে যাতে ঠিকঠাক একটা ভ্যালু পেয়ে যাও। বুঝতে পারলে? তো আপাতত সেটা মাধ্যমিকের কথা পরে, এখন যেটা আমি বোঝালাম এটা বুঝতে পেরেছো তো? এটা কিন্তু খুব জটিল একটা অঙ্ক ছিল এখানটায়, মানে আমি বুঝতেই পারছিলাম না তোমাদেরকে, আমি অনলাইনে সামনে নেই, ক্যামেরার ওপাশে তোমরা কিভাবে বোঝাবো। বুঝতে পেরেছো কিনা তোমরা কমেন্টে জানাও। ওকে, আমি তাহলে ততক্ষণে পরেরটা একবার আলোচনা করে নিই। এখানে কি বলেছে? এখানে বলেছে যে দুটি সমান রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান দুটির সমান্তরাল সমবায়ের, আচ্ছা সমান রোধ মানে এখানে R1 আর R2 দুটোই কিন্তু সেম, R1 R2 সেম, তাই না? এবার বলেছে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান, তো চলো শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান কত হয়, R প্লাস R করলে আমাদের হয়ে যায় 2R। আর বলেছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায় এখানে কি করবে, 1/R করতে বসবে। আমি এক্ষুনি কি শেখালাম, যখন দুটো সমান রোধ হচ্ছে তখন কিন্তু ওই একটা রোধের যে ভ্যালু মানে প্রতিটা রোধের যে ভ্যালু সেটা বাই টোটাল নাম্বারটা করে দিলে হয়ে যায়। তো দুটি তো সমান রোধ, দুটোকেই আমি আর ধরেছি, তাহলে এটা হয়ে যাবে কত, R/N মানে R/2 হয়ে যাবে এখানটায়, তাই তো? এবার কি বলেছে, শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান রোধ দুটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মানের অপেক্ষা 3 বেশি, তার মানে RS এর মান আর পি তুল্য রোধের যে তুল্য মানে সমান্তরাল সমবায় যে তুল্য রোধ তার থেকে 3 বেশি, তাহলে এই দুটোর বিয়োগফল 3 হবে। তো লিখে দাও, এখানে ছিল 2R, এটা ছিল R-2, এটা ছিল 3, তাহলে আমার যেটা হয়ে যাচ্ছে এখানে হয়ে যাবে 4R - R/2, এটা সমান হয়ে যাবে 3। তাহলে এখানে 4R - R করলে হয়ে যায় 3R, 2 আর 3 করলে হয়ে যায় 6, তাহলে আমার R যেটা হচ্ছে সেটা কত হচ্ছে, R হয়ে যাচ্ছে আমার 6/3, এটা হয়ে যাবে 2। তাহলে আমার রোধ দুটির মান কত, রোধ দুটির মান দুটোই তো সেম, তাই R যখন 2 ওহম, তাহলে Rটা হচ্ছে আমার কত, 2 ওহম। ক্লিয়ার? তাহলে R এর মান হচ্ছে 2 ওহম, তাই তো? এরপরে কি বলেছে এটা বোঝা গেছে তো? হ্যাঁ আরো আছে, এটা তাহলে বোঝা গেছে তো? এটা কি বললাম, দুটো সমান রোধের শ্রেণী বলেছে, তাই দুটোকে আমি আর ধরে নিলাম। শ্রেণী মানে তো জাস্ট দুটো যোগ হবে, R প্লাস R 2R। আচ্ছা এখানেও কিন্তু একই ব্যাপার, যোগ যোগ যখন হচ্ছে ধরো একই n সংখ্যক আছে, আর এখানে ওটা বলে দিই, সেটা যখন বলেছিলাম এখানেও বলে দিই ছোট্ট করে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, এখানে একটা আর যোগ আছে, আবার একটা আর যোগ আছে, আবার একটা আর যোগ, এরকম ভাবে চলছে, এটা কত n সংখ্যক অবধি। তার মানে আমার শ্রেণী সমবায় যোগ করলে কত হবে, প্রত্যেকটা আদিতে যোগ হবে এইভাবে, আর প্লাস আর প্লাস আর প্লাস আর প্লাস, এইভাবে চলতেই থাকবে। এটা কত অবধি, n সংখ্যক অবধি, এটা কত n সংখ্যক অবধি। তার মানে আমার যদি একটার জন্য আর, দুটোর জন্য 2R লিখি, তিনের জন্য 3R লিখি, তাহলে n এর জন্য আমি কত লিখবো, n এর জন্য লিখবো না যে nR। এটাও কিন্তু মনে রাখতে পারো যদি সমান সংখ্যক রোধ যুক্ত হয়, তাহলে সমান সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে, দুটো রোধ আছে, বেরিয়ে গেল 2R। এখানে RP মানে প্যারালাল হলে R/N হয়, তাহলে R/2 হলো। তাহলে আমরা বলেছি শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান রোধ দুটি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ অপেক্ষা 3 বেশি, তাহলে মাইনাস করে দিয়েছি শ্রেণী সমবায়ের তুল্য রোধ, আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, এই দুটোর মধ্যে বিয়োগফল 3, তো বোঝাই যাচ্ছে 3 ওহম বেশি। এবার তো নর্মাল বীজগণিতের ভাষায় আমি ওটাকে ক্যালকুলেট করেছি, আর সমান বেরিয়ে গেছে 2 ওহম। খুবই সোজা অঙ্ক, জটিল ছিল নাকি? এরকম। এরপরে কি আছে, এরপরে বলেছে যে একটি কোষের তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। এবার এটিকে একটি 2 ওহম রোধের সাথে যুক্ত করেছে, মানে ছবিটা কিরকম হচ্ছে, আমার এরকম একটা রোধ আছে, এটাকে আমি একটা ব্যাটারি দিয়ে যুক্ত করেছি। এই ব্যাটারির নিজের ভিতরে যে অভ্যন্তরীণ রোধ আছে সেটা হচ্ছে 1 ওহম, বাইরে যে রোধটা আছে ওটা হচ্ছে 2 ওহম। আর এই যে তড়িৎচালক বল যেটা এখানে ই দিয়ে বলা হয়, তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট। এবার এই দুটো রোধকে তো আমি ধরে নিতে পারি শ্রেণী সমবায় আছে, মানে এটার সাথে আছে, এটার সাথে অ্যাডই হয়ে আছে একসাথে। তার মানে আমি এটাকে বলতেই পারি, যেহেতু অভ্যন্তরীণ রোধটাকে ধরে নেওয়া হয়, বহির্বর্তনী রোধের সাথে শ্রেণী সমবায় আছে ধরে নেওয়া হয়, তাই টোটাল রোধ এখানে কত, টোটাল রোধ হচ্ছে আর প্লাস আর, মানে বহির্বর্তনী রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। এবার আর এর সাথে যদি আমি আই প্রবাহ মাত্রা গুণ করি তাহলে কি পাবো, বিভব প্রভেদ পাবো। কিন্তু এখানে যখন তোমার বহির্বর্তনীর রোধ আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ নিয়েছে, তখন কি আমরা বিভব প্রভেদ পাই নাকি টোটাল তড়িৎচালক বল পাই, তড়িৎচালক বল।
তাই দেখো আমি এখানে ই লিখেছি, ভি লিখিনি। তো ভ্যালুগুলো বসিয়ে দাও। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 2, মানে বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর। স্মল আর এর ভ্যালু কত, বা অভ্যন্তরীণ রোধ যেটা, সেটা হচ্ছে 1। এটার সাথে আই গুণ হচ্ছে, আর ই বলে দিয়েছে 1.5। তাহলে আই সমান কত হবে? আই হচ্ছে 1.5/3। 1.5, তাহলে এটাকে যদি কাটাকুটি করা যায় তার কথা 1/2 হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি 0.5, তাই তো? তাহলে আই এর ভ্যালু হলো বর্তনীর প্রবাহ মাত্রা। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কি হচ্ছে? বর্তনীর বর্তনীর প্রবাহ মাত্রা, বর্তনীর প্রবাহ মাত্রা কত? 0.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার হয়ে গেল। এরপরের কোশ্চেন কি? এরপরের কোশ্চেন বলছে নষ্ট ভোল্ট। স্যার নষ্ট ভোল্ট মানে কি? দেখো নষ্ট ভোল্টের কনসেপ্টটা কি, তড়িৎচালক বল হচ্ছে এই পুরোটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পুরোটা তড়িৎচালক বল, মানে এইখান দিয়ে শুরু করে বহির্বর্তনীর মধ্যে দিয়ে এসে ঋণাত্মক মেরুতে ঢুকে আবার ধনাত্মক মেরুতে আনছে, এই টোটাল যে জিনিসটা, এইটাই হচ্ছে আমাদের তড়িৎচালক বল। নষ্ট ভোল্ট মানে এই যে আভ্যন্তরীণ রোধটা আছে, তড়িৎ প্রবাহ মানে কারেন্টটা তো পুরোটার মধ্যে দিয়েই যাচ্ছে, তাই না? এর মধ্যে দিয়েও যাবে। তাহলে এই যে অভ্যন্তরীণ যে রোধটা আছে, এই অভ্যন্তরীণ রোধের জন্য কিছুটা পরিমাণ কিন্তু বিভব আমাদের নষ্ট হয়, মানে সেটা আমরা বহির্বর্তনীতে পাই না, ব্যাটারির মধ্যেই থেকে যায়। সেটা কি? আমরা জানি ভি সমান আইআর, কিন্তু নষ্ট ভোল্টটা কিসের হয়? অভ্যন্তরীণ রোধের জন্য, তাই আমি এটা লিখলাম আইআর। তাহলে নষ্ট ভোল্ট সমান তাহলে আই ইন্টু স্মল আর। তাহলে সরি, আই এর ভ্যালু তো পেয়ে গেছি, আমি কেন আবার আই লিখছি? আই এর ভ্যালু পেয়ে গেছি কত? 0.5 অ্যাম্পিয়ার। আর এর ভ্যালু কত বলেছে? অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তাহলে আমি এটা হয়ে গেল ভোল্ট। তাহলে দেখো 1 ইন্টু 0.5 করলে কত হয়? 0.5 ভোল্টই হয়। তাহলে এটা হয়ে গেল তোমাদের নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্টের মানটা কত? নষ্ট ভোল্ট হচ্ছে 0.5 ভোল্ট। ক্লিয়ার? নষ্ট ভোল্ট 0.5 ভোল্ট। বোঝা গেছে তো নাকি? কি ক্লিয়ার তো? আমি কিন্তু বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট দেখি পরে, তোমাদের ভিডিওগুলো যখন আপলোড হয়ে যায় আমি পরে কমেন্টগুলো দেখি। এর আগে যেটা দিয়েছিলাম মানে এবিটি এর পার্ট 2 সলিউশনে, ওখানে অনেকেই বলেছো যে লাইটটা পড়ে, লাইটটা হলে ভালো হয়, মানে আমি লাইটের কথাটা বলেছিলাম না, যেখানে যে রেখাচিত্রগুলো একসাথে আমি এঁকে এরকম করে দেখাবো, তো সেটা অনেকেই বলেছে, তোমরা আরো গিয়ে বলো। আর তোমরা যদি আজকে প্রথম দেখছো তাহলে তোমাদেরকে বলে রাখি যে অনেকগুলো কিন্তু আমরা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আমাদের প্লেলিস্ট করা আছে, যে পর্ষদের ভৌতবিজ্ঞান সলিউশন, বা শুধু পর্ষদ টেস্ট পেপার সলিউশন বলেও একটা আছে, ওখানে সব সাবজেক্ট পাবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে রাখা আছে, ওখানেও পাবে যে ভৌতবিজ্ঞানের জন্য আলাদা, আর এমনি এবিটি এর জন্য আছে। এবার যে ওয়ান শটগুলো আসবে বা এরকম যে রিভিশন ক্লাসগুলো আছে এগুলোও পাবে। তোমরা ওই বং মিস্ট্রি 9-10 চ্যানেলের প্লেলিস্ট সেকশনটা খুলে দেখবে, ওটা আমি পরে আর একবার দেখিয়ে দেবো। ওকে, ওইটা প্লেলিস্ট খুলে দেখবে, অনেক রকম জিনিস আছে ওইখানটায়, কিন্তু তোমরা ওটা জিনিসটা করবে। ওকে, বেশ। মানে ওগুলো অ্যাকচুয়ালি পড়লে তাহলে কি হবে, তোমাদের মানে পরে ভাবতে হবে না স্যার আমি বাকিগুলো কোথায় পাবো, ওখানে সব সাজানো আছে। ওগুলো যদি প্রপারলি ফলো করো না, মানে পড়াশোনা হবে, এমনিতেই হবে, জোর করে হবে। বুঝতে পারলে? তো চলো, আজকে 14 নম্বর কোশ্চেন, আমি বলেছিলাম 15 অবধি করাবো, আর লাস্ট একটাই কোশ্চেন আছে, তো সেইটাই আমরা দেখে নিই ঝটপট কি আছে ওটায়। লাস্ট কোশ্চেন আছে যে একটি ধাতব পরিবাহী রোধ রেখেছে স্থির, সময় স্থির রেখেছে, দিয়ে প্রবাহ মাত্রা 3 গুণ করলে কি হবে? এটা তো খুবই ইজি। এইচ সমান কি? এইচ হচ্ছে আই স্কোয়ারের সাথে যায়, এইচ হচ্ছে আমার আর এর সাথে যায়, এইচ হচ্ছে আমার টি এর সাথে যায়। দেখো আর আর টি সমান সমান রেখেছে, তাহলে এর জন্য পরিবর্তন হবে না। তাহলে আইটাকে যখন 3 গুণ করে দিয়েছে, স্কোয়ার যখন হচ্ছে, তাহলে 3 স্কোয়ার কত হয়? 9 হয়। তাহলে এটা তো 9 গুণ হয়ে যাবে, মুখে মুখেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাই তো? তাও যদি কেউ বুঝতে পারলে না, আমি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এইচ ওয়ানটা কি হবে? এইচ ওয়ানটা হবে আমাদের I1 স্কোয়ার R1 ইন্টু টি, আর নিচে হচ্ছে জে। এইচ টুটা কি হবে? না এইচ টুটা হবে স্যার I2 স্কোয়ার R2 T2 নিচে জে। এখন অনুপাত যদি বলেছে প্রাথমিকের কত গুণ হবে, তাহলে লেখো যে H2/H1 সমান, তাহলে কত হবে? এখানে হয়ে যাচ্ছে I2 স্কোয়ার R2 T2/J, এখানে হয়ে যাচ্ছে I1 স্কোয়ার R1 T1/J। তাহলে যখন সবগুলো করবে তোমার এখানে কি হবে? I2 স্কোয়ার R2
T2/J ইন্টু এর যে জেটা আছে এ উপরে চলে যাবে, মানে এর এই যে নিচের যে জেটা আছে উপরে চলে যাবে, এখানে চলে আসবে I1, এখানে চলে আসবে I1 স্কোয়ার R1 T1। এবার দেখো যে যে কাটছে, আমাদের কিন্তু বলে দিয়েছে রোধ আর সময় স্থির, তাহলে T1 T2 সেম, R1 সেম, পড়ে থাকলো কে, পড়ে থাকলো হচ্ছে শুধুমাত্র H2/H1। তাহলে এটা কত হচ্ছে, I2 ভ্যালুটা আমি কি লিখতে পারি, আচ্ছা আমি করে দিই, I1 স্কোয়ার I2 স্কোয়ার। এবার I2টা কত, I2টা কত, I2টা হচ্ছে আমাদের 3I1, কেন 3 গুণ করেছি, তাহলে I1 যদি করে দিই, স্কোয়ার তো আছে, I1 I1 কাটলো, তাহলে হয়ে গেল 3 স্কোয়ার, তা হয়ে গেল না 9। তাহলে এখান থেকে তো এইটাই আসবে যে উৎপন্ন তাপ প্রথমের, H1টা তো আমার প্রথম, তাহলে প্রথমে 9 গুণ এই যে 9। তো বুঝতে পারলে কেন 9 হলো। তো অঙ্ক করে এটা যদি 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন আসতো তাহলে এরকম করে অবশ্যই দেখাতো, যেহেতু এমসিকিউ তাহলে কিন্তু এখানে করে দেখতে হয় না। I স্কোয়ার আছে, I 3 গুণ করেছে, তো স্কোয়ার হয়ে গেলে কত হবে 3I, তো তার স্কোয়ার হয়ে গেলে 9 ইন্টু I হয়ে যাবে, মানে প্রাথমিকের 9 গুণ হয়ে গেল। এই তো এইরকম স্কোয়ারে যেহেতু হচ্ছে, এগুলো যেহেতু সেম আছে তাই মুখে মুখে হয়ে যাবে এটা। আর অঙ্ক যদি করলে হয় তাহলে এভাবে করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো, তাই তো নাকি? বেশ, তো থ্যাংক ইউ। তাহলে তোমরা যারা এতক্ষণ অবধি আমাদের সাথে জুড়ে ছিলে তাহলে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। কেন, কারণ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, একটা অঙ্ক কন্টিনিউ করাচ্ছি, তোমাদের বোরিং লাগতেই পারে, তাই যারা এতক্ষণ অবধি ছিলে তারা হচ্ছে সত্যিকারের পড়াশুনোকে ভালোবাসো বলে আমি মনে করি। তাহলে যারা পড়াশুনোকে ভালোবাসে তাদেরকে বং মিষ্টি ভালোবাসে, আমি ভালোবাসি, সকলেই ভালোবাসে। তো তোমাদের অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। প্লে লিস্টের ব্যাপারটা আমি দেখাচ্ছি একটু পরে, প্লে লিস্টের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর তোমার কি বলে, ভালো করে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো। এরপরে হচ্ছে আমরা পর্ষদের ভিডিওগুলো আপলোড করছি, প্লে লিস্ট অবশ্যই দেখো। কোনো প্রবলেম হলে জানাও। আজকের এই টোটাল ক্লাসটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি না সেটা তোমরা কমেন্টে জানাও। আর আজকে তো 15 অবধি করেছি, আমি আরও খোঁজাখুঁজি করছি, আরও বেশ কিছু কোশ্চেন পাচ্ছি, কিছু কিছু পেয়েছি, আরও কিছু পেলে বাকিটা আবার একত্রে আরেকটু নিয়ে একসাথে, মোটামুটি 10-15টা না হলে তো আর হয় না, 5টা কি আর একসাথে করা কি বলো, 15 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, তাই না? তো আরেকটু হোক, আরেকটু হলে আমি আর একটা পার্ট 2 নিয়ে আসবো। এটা হচ্ছে পার্ট 1 এলো, তোমাদের পার্ট 2 নিয়ে আসবো আর একটা, খুব তাড়াতাড়ি, দেখা যাক সেটা কবে করতে পারি। ওকে, তাহলে চলো আজকের মতো টাটা। আর লাস্টে ওইটা দেখে নাও, প্লে লিস্টের ব্যাপারটা আমি যেটা বলবো সেটা একটু দেখে নাও, কেমন? তো তোমাদেরকে বলছিলাম এই প্লে লিস্টের ব্যাপারটা দেখাবো, ওইটা তাহলে চট করে দেখে নাও। এইটা হচ্ছে আমাদের বং মিষ্টি 9-10 চ্যানেল। এইখানে এই যে দেখতে পাচ্ছ, হোমে গেলে অনেক রকম জিনিস আছে, ভিডিওজ আছে, ভিডিও সেকশনে হচ্ছে আমরা যেগুলো নর্মাল রেকর্ডেড ভিডিওগুলো দিই সেগুলো পাবে। শর্টসে গেলে আমাদের এরকম অনেক রকম শর্টসগুলো আছে, সব বিভিন্ন রকম পাবে। লাইভে গেলে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো পাবে। তোমাদেরকে যেতে বলছি প্লে লিস্টে। এই প্লে লিস্টে যখন যাচ্ছ না, এই যে দেখো এখানে ক্লাস 10 ম্যাথামেটিক্স 1 শট, এটা কিন্তু শুধুমাত্র 1 শটের জন্য করা হয়েছে। এটা হচ্ছে ইতিহাসের জন্য করা হয়েছে। একইভাবে পর্ষদ টেস্ট পেপার সমাধান ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের জন্য শুধু আলাদা প্লে লিস্ট আছে। এরকম নিচে গেলে তোমরা অনেক এরকম দেখতে পাবে, এখানে যে পর্ষদ টেস্ট পেপার সমাধান, এটা হচ্ছে সমস্ত সাবজেক্ট নিয়ে করা হয়েছে। এইভাবে অনেক প্লে লিস্ট আছে, তোমরা যা যা দেখবে এরকম ভাবে কিন্তু সবটাই এখানটায় পেয়ে যাবে। আমাদের একদম সাজিয়ে গুছিয়ে সব রেডি করা আছে তোমাদের জন্য, শুধু তোমাদের বইটা খুলে, ইউটিউবটা খুলে বা খাতা পেনটা খুলে পড়ার অপেক্ষা। তোমরা পড়ো, তোমরা ঠিকঠাক পড়লে আমরা তোমার সাথেই আছি, তাই না? তাই এবার কিন্তু তোমার কাছে চ্যালেঞ্জ দিলাম, তুমি কত বেশি পড়াশুনোকে নিয়ে টাইম স্পেন্ড করতে পারবে। যত বেশি পড়াশুনোকে নিয়ে টাইম স্পেন্ড করবে নিজে বুঝতে পারবে। আমার কথা মার্ক করে রেখো, খাতায় লিখে রাখো, যে বিদেশ স্যার বলেছিল যে তুমি যদি আজকে পড়াশোনা নিয়ে 2 ঘন্টা বসছো, 4 ঘন্টা বসছো, 6 ঘন্টা বসছো, সেটাকে তুমি বাড়াও। তুমি একটু বেশি প্র্যাকটিস করো, বেশি অঙ্কগুলো করো, বেশি ভৌতবিজ্ঞানের অঙ্ক করো, গণিতের অঙ্ক করো, সব সাবজেক্ট নিয়ে টাইম কাটাও। যদি পড়াশুনো তোমার আর একটু বাড়ে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার যদি পড়াশোনা না বাড়ে তাহলে তুমি আমাকে কমেন্ট সেকশনে এসে বলবে যে স্যার আমি তো পড়েছিলাম তাও হয়নি। মন দিয়ে পড়তে হবে অবশ্যই, তাই না? তো মন দিয়ে পড়ো, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে দেখে নিলে এখানে অসংখ্য জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। আর এই যে সাবস্ক্রাইব করে দেবে, এখানটায় এসে সাবস্ক্রাইব করে, এখানে সাইন ইন করা নেই, সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবে, তাতে কি হবে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে।
লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমাদের এই প্রচেষ্টাগুলো চলছে তোমাদের জন্যই সবটাই। তোমরা তো ফ্রিতেই পাচ্ছ, তো পড়াশুনোটা করো। আমরা এটুকুই চাই যে তোমরা পড়াশুনো করো। ওকে, তাহলে আজকে আর বেশি কথা বলা যাবে না। টাটা।